গুড ইভিনিং এভরিওয়ান। আমার খুবই প্রিয় একটা ব্যাচ, 106 ব্যাচ। এই ব্যাচের স্টুডেন্টরা খুবই ব্রাইট কিছু স্টুডেন্ট আপনারা আছেন, এবং সবার মধ্যে একটা এফোর্টের ব্যাপার আছে, যেটা শো করে যে অ্যাজ এ ব্যাচ আপনারা কিন্তু বেশ ভালো একটা রেকর্ড করতে পারবেন। আপনার অন এন এভারেজ আপনাদের লেভেলটা অন্য অনেক ব্যাচের তুলনায় বেটার। সো এই ব্যাচের আজকে রিডিং সেশনটা শুরু হয়ে যাচ্ছে, এবং রিডিং সেশন মানে আপনাদের প্রথম চ্যালেঞ্জটা, প্রথম হার্ডল, লিসনিং স্পিকিং সোজা অংশগুলো আপনারা কাভার করে এসেছেন। এবার দেখা যাক রিডিং এর চ্যালেঞ্জ আপনারা কিভাবে ফেস করতে পারেন। আপনারা প্রিভিয়াস এই চ্যালেঞ্জ গুলো ভালোই ফেস করেছেন। রিডিং এর চ্যালেঞ্জে আজকে আমরা প্রথমে একটু আপনাদেরকে ওভারঅল প্ল্যানটা আমি বলবো, আগামী ক্লাসে আমি ওভারঅল প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা 8টা ক্লাস করতে যাচ্ছি রিডিং এর উপরে। এখানে আমরা রিডিং এর যে কোশ্চেন টাইপস গুলো আসে সবগুলো কোশ্চেন টাইপকে কভার করব। জেনারেল ট্রেইনিং এর স্পেসিফিকলি কিছু কোশ্চেন টাইপ আসে, সেই কোশ্চেন টাইপ গুলো আমরা কোর্সের শেষের দিকে আলাদা করে আমি আপনাদের দেখাবো। কিছু কোশ্চেন টাইপ আছে, দুটো ইনফ্যাক্ট কোশ্চেন টাইপ আছে, যেটা খুব রেয়ারলি, মানে গত 10-12 বছরে একবার কি দুবার আসছিল, কিন্তু 17 মানে 15 থেকে 18-র মধ্যে 15 এবং 14-র দিকে একবার এসেছিল। ওই কোশ্চেন টাইপস গুলোকে আমি ক্লাসে সলভ করাবো না, ওগুলোর নাম হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, এবং আরেকটার নাম হচ্ছে সেন্টেন্স হাফ কমপ্লিশন। তো খুবই সোজা দুটো কোশ্চেন টাইপ, এটার উপর আমি আপনাদের ভিডিও দেব মূল এই 8টা ক্লাসের বাইরে। তো ওই ভিডিওগুলো আপনাদের যদি এনাফ না হয়, আমি আপনাদের বোনাস ক্লাস নিব রিডিং এর ক্ষেত্রে, আমাদের মূল ক্লাসগুলোর অল্টারনেটিভ ডে গুলোতে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। বাট রিডিং এ আমি আপনাদের কাছ থেকে 100% ডেডিকেশনটা চাচ্ছি। এই সময় আমরা একদম লাস্ট মানে মিডল ওভারে চলে এসেছি। এখন কিন্তু আর আমাদের ঢিলামি দেওয়ার সুযোগ একেবারে নেই। এই মুহূর্ত থেকে আমাদের ফুল ফ্লেজেস দিনে প্রতিদিন টাইম করে পড়াশোনা করতে হবে। আমাদের অন্যান্য কাজগুলোর তুলনায় আইএলটিএস কে প্রায়োরিটি এবার আমাদের দিতেই হবে। হুম। আপনারা খুব ভালো স্কোর করবেন, কিন্তু আপনাদের মধ্যে কিছুটা কারো কারোর মধ্যে কিছুটা লেজি আছে। অনেক ভালো স্টুডেন্ট কয়েকজন আছেন আপনারা যারা একটু ঢিলামি দিচ্ছেন, আপনি জানেন। আমি আপনাকে বলতেছি, কাকে বলতেছি আপনারা জানেন। আপনারা যদি একটু ফোকাস থাকেন সবাই মিলে, খুব ভালো স্কোর আপনারা কিন্তু করবেন। রিডিং এর এই সময় থেকে, এই হাফ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা 100%-এর যে বেশি যদি এফোর্ট দেওয়ার থাকে, এটাই হচ্ছে আসল সময়। এখন এফোর্ট দিলে আপনাদের সেটার রেজাল্ট আসবে। এনিওয়ে, আমার মনোলগ শেষ। এবার আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের সেশনটা। আজকের সেশনে রিডিং এর একটা সবচেয়ে কমন কোশ্চেন টাইপ, সবচেয়ে বেশি, এবং আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি একাডেমিক এবং জেনারেল ট্রেনিং সবারই এই কোশ্চেন টাইপটা আসবে। সেই কোশ্চেন টাইপটা নিয়ে আমি কভার করব। আজকে আমরা সলভ করব গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন। আজকেও গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন করব আমরা, নেক্সট ক্লাসেও আমরা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন করব। দুটো ক্লাস আমাদের আছে। তো গ্যাপ ফিলিং টাইপের আজকের প্রশ্নে, আজকের ক্লাসটাতে আমরা যে জিনিসটা কভার করব, যে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নগুলো একাডেমিক এবং জেনারেল ট্রেনিং যাদেরই আসুক না কেন, এটার নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে এবং নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যেটা রিসেন্ট মানে কোশ্চেন টাইপস গুলোর ক্ষেত্রে ফলো করছে। এই প্যাটার্নটা ফলো করে আমরা এটার স্ট্র্যাটেজিস গুলো শিখবো, এবং এটাকে আমরা অ্যাপ্লাই করব। অ্যাজ অ্যাজ ইউজুয়াল আমরা শুরু করব অবশ্যই আমাদের স্পিকিং এর প্র্যাকটিস দিয়ে, এবং এই স্পিকিং প্র্যাকটিসেও আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এখন থেকে 100% ডেডিকেশন এটা থেকেই দেওয়া শুরু করুন, মানে ব্রেকআউট রুম থেকে আজকে থেকে দেওয়া শুরু করুন। আজকে আমরা প্রথমে 10 মিনিট ব্রেকআউট রুম প্র্যাকটিস করব কিউ কার্ডের উপরে। তারপর আমরা চলে যাব আমাদের আজকের গ্যাপ ফিলিং এর ক্লাসটাতে। কিউ কার্ড প্র্যাকটিসের জন্য এখানে একটা টপিক দেওয়া আছে, টপিকটা খুব একটা কঠিন কোনো টপিক নয়, এবং দুটো প্রশ্ন দেওয়া আছে ডিসকাশনের। তো ছোট্ট একটা টেস্ট আপনাদের সবার হয়ে যাবে একজন একজনের সাথে। আজকের এই প্র্যাকটিসটার জন্য আম, দুজন করে যদি আপনারা ব্রেকআউট রুমে যেতে পারেন তাহলে ভালো হয়, দুজন করে। সো আমরা একটু ট্রাই করে দেখবো আজকে দুজন করে আমরা জয়েন করতে পারছি কিনা। একেবারে যারা যারা জয়েন করতে পারবেন না, একটু আপনারা হাত তুলুন। তাহলে আমি বাকিদেরকে নিয়ে গ্রুপ করব। যারা জয়েন করতে পারবেন না একটু হাত তুলুন। আম, আচ্ছা, ইয়াসিন ইসলাম, আচ্ছা ইয়াসিন ইসলামের সাথে একটু কথা বলি। ইয়াসিন, ওকে। সো আমরা এখন ব্রেকআউট রুম স্টার্ট করতে যাচ্ছি, এবং ব্রেকআউট রুমে গিয়ে আমরা এই দুটো একটা কিউ কার্ড এবং এই ডিসকাশন কোশ্চেন একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করব। ব্রেকআউট রুমটা ওপেন হতে যাচ্ছে। যারা হাত তুলেছেন ওনাদেরকে ছাড়া আমরা ব্রেকআউট রুম করব, এবং পরবর্তীতে আপনাদেরকে আবার আমি নিয়ে আসবো, যারা হাত তুলেছেন তাদেরকে আমি নিয়ে আসবো হচ্ছে ওয়েটিং ইর জন্য আর কি, গেস্ট হিসেবে। তো আমি বাকিদেরকে নিয়ে আজকে দুজন করে ব্রেকআউট রুমে
তৈরি করা যায় কিনা সেটা একটু দেখবো, সবাই যেন আমরা একজন একজনের সাথে প্র্যাকটিস করতে পারি। সবাই একটু প্রশ্নগুলো দেখুন, আমি ব্রেকআউট রুমটা রেডি করছি। প্রশ্নের আরে ব্যাপারে কোনো একটু কোশ্চেন ডিসকাস থাকলে। করেন, প্রশ্নের ব্যাপারে একটু ডিসকাস করেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্নের ব্যাপারে ডিসকাস করে দিচ্ছি। টুরিস্ট অ্যাট্রাকশন, রাইট? টুরিস্ট অ্যাট্রাকশন যেটা আপনি এনজয় করেছেন ভিজিটিং, তো এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে পাস্ট টেন্স আপনাদের বলতে হবে, আপনি করে ফেলেছেন যে জিনিসটা। সো তিনটা প্রশ্ন আছে, ইজি তিনটা প্রশ্ন। হোয়াট দিস টুরিস্ট অ্যাট্রাকশন ইজ, ওয়েন এন্ড ওয়াই ইউ ভিজিটেড ইট, হোয়াট ইউ ডিড দেয়ার। দেখুন, আপনারা কাগজ কলম একটু নেন, কারণ আমি এই ব্যাপারে একটু দেখুন আপনাদের ব্রেক বক্স অ্যাপ্রোচে আমি আপনাদের কিছু আইডিয়া জেনারেট করেছি। সো এখানে আমি দিয়েছি তাজমহলের কথা, আপনারা তাজমহলের বদলে অন্য কিছু দিতে পারেন। আমি কক্সবাজারের তাজমহল দিয়ে রেখেছি, যে কোনো একটা দেওয়া যায়, আপনারা যে কোনো একটা এখানে চুজ করুন। কবে গিয়েছিলেন সেটা একটু প্ল্যান করুন, কবে আপনারা গিয়েছিলেন এই ব্রেক ইটাতে, টুরিস্ট অ্যাট্রাকশনে। আর হোয়াট ইউ ডিড দেয়ার, তো রাইট, একটা বা দুটো, একটা কোশ্চেন তো মিনিমাম থাকবেই, দুটো কোশ্চেনও থাকতে পারে যেগুলোকে ইলাবোরেট করে আপনি আসলে 2 মিনিটকে কাভার করবেন, তাই না? তো এক্সপ্লেনিং কোশ্চেনটা অবভিয়াসলি আপনি ইলাবোরেট করতে পারবেন, এখানে হোয়াট ইউ ডিড দেয়ার এই কোশ্চেনটাকেও একটু ইলাবোরেট করা যায়। আমি কিছু আইডিয়া এখানে দিচ্ছি। রুম অ্যারাউন্ড মানে ঘুরে ফিরে বেড়ানো, এনজয় ন্যাচারাল বিউটি মানে হচ্ছে, বুঝতে পারছেন, ন্যাচারাল বিউটিকে এনজয় করা। এই দুটো জিনিস আমরা দিলাম। এরপরে যখন আমরা বলছি এক্সপ্লেন হোয়াট ইউ এনজয়েড ভিজিটিং দিস, এটার ক্ষেত্রে আমি চারটা আইডিয়া দিয়েছি। আপনি সবচেয়ে বেশি এনজয় কি করেছিলেন? অ্যামেজিং লোকেশনটা, ফার্স্ট অফ অল আই এনজয়েড দ্য অ্যামেজিং লোকেশন। আপনারা আমার সাথে 50 টপিক্স এর ক্লাসে প্র্যাকটিস করেছেন শুক্রবার সন্ধ্যা 7টায়। আপনারা জানেন এই পয়েন্টস গুলোকে শুধু ফার্স্ট অফ অল অ্যামেজিং লোকেশন বললে হবে না, পুরো বাক্য বানানোর চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল আই এনজয়েড দ্য অ্যামেজিং লোকেশন অফ দিস প্লেস। মোরওভার, কক্সবাজার অলসো হ্যাজ ইন্টারেস্টিং লোকাল কালচার। প্রত্যেকটা শব্দকে বাক্য বানানোর চেষ্টা করতেই হবে। আমরা আবারও যেটা বলছি, আমরা কিন্তু এন্ড গেমে মিডল ওভারে চলে এসেছি, আর এবার আমাদের হাফ এফোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই, বাক্য বানানোর চেষ্টা করতেই হবে। ডেলিশিয়াস ফুড, ডেলিশিয়াস ফুডের সাথে বাক্য কি হয়? আই এনজয়েড, আই ট্রাইড, আই এট, আই লাভড দ্য ডেলিশিয়াস ফুডস ওভার দেয়ার। ডেলিশিয়াসের সিনোনিম একটা দিয়েছিলাম গত শুক্রবার, কারো মনে থাকলে সেটা ইউজ করবেন। হিস্ট্রিক্যাল ভ্যালু, এই জায়গাটার খুব হিস্ট্রিক্যাল ভ্যালু আছে, খুবই এটার হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স আছে বা ভ্যালু আছে, এটা আপনারা বলতে পারেন। বলে আপনারা এভাবে পয়েন্টস গুলোকে কাভার করবেন। স্যার, এক্সপ্লেনেশনের জায়গায় আমরা স্যান্ডউইচ মেথডটা ব্যবহার করব। জি জি আর জি, উপরে যে কোশ্চেন গুলো আছে সে কোশ্চেন গুলার আমরা জেনারেল একটা একটা ইনফরমেশন ধরে টাইপের, ধরে, হ্যাঁ, একটা একটা করে বলে যাব। হ্যাঁ জেনারেল। ইসনাত সুন্দর একটা কথা বলছেন। আবার দেখুন, ইসনাত এখানেও কিন্তু একটু স্যান্ডউইচ মেথডে আগানো যেতে পারে, রাইট? আমাদের যেহেতু 2 মিনিট কাভার করতে হবে, তো আপনি সুন্দর করে আগাবেন, কিন্তু একটু সাবধান থাকবেন। এইটা নিয়ে বেশি বলতে গিয়ে এই কোশ্চেন যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু স্কোর কেটে দেবে। তা আপনি একটু সাবধানে ক্যাজুয়ালি, এবং যখন বলছেন আপনি টোনটা খেয়াল রাখেন, ঠিক আছে? আরাম করে বলছেন, ঠিক আছে, রিল্যাক্স হইতে বলতেছেন। খুব তাড়াহুড়ো করে বলার দরকার নাই, রোবটের মতো করে দরকার নাই। জাস্ট আপনি একজন আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন, এই এই অ্যাঙ্গেলে আপনি আসলে টোনটা সিলেক্ট করবেন। একটু করুন, একটু একটু মামলিং করুন, কোনো সমস্যা নাই। মেক ইট ন্যাচারাল। ওকে স্যার। ওকে, ডিসকাশন পার্টের প্রশ্নগুলো বলি। আচ্ছা, নিয়ামুল এবং এম নামে একজন আন ই করেছেন। এম, আপনার নাম কি? এম, এম একটু আসসালামু আনমিউট করুন আলাইকুম। তো দেখি। স্যার আমার নাম সারোয়ার, ওটা আর কি ওই রিনেম করতে হবে আর কি। রিনেম, রিনেম করেন, আপনার আইডি নাম্বার দেন। ES00962। মুখে বললে লাভ আছে? আমি লিখবো নাকি? আছে না? আইডি নাম্বার ছিল, আচ্ছা আমি ঠিক করতেছি। আমার কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, আমরা যে আরো বলুন, হ্যাঁ। কিউ কোডটা পাবো, হুম তারপরে হুম যে আপনার মতো বক্স মেথড করে এগুলো লিখবো। হুম সাপোজ ধরেন যে এখানে আমি 3-4টা পয়েন্ট হয়তো বা লিখলাম। হুম এখন হুম মানে যিনি স্পিকার আমাকে মানে শুনতেছেন আমার কথা, হুম ওনার দিকে তাকাই তো কথা বলতে হবে। সাপোজ ধরেন যে 1-2টা পয়েন্ট ভুলে গেলাম, হুম। তারপর আবার তাকায় তাকাতে পারবেন, তখন আবার আপনি নোটের দিকে তাকাবেন। আচ্ছা ন্যাচারাল থাকেন আর কি, কোনো সমস্যা নেই। বি ন্যাচারাল, হাসি মুখে থাকবেন, হ্যাঁ, হাসি মুখে থাকবেন। এবং একবার দুবার একটু নোটের দিকে তাকালেন, আবার তার চোখের দিকে তাকলেন। কারণ জি আপনি জি। যদি এক টানা অপলক দৃষ্টিতে তার চোখের দিকে তাকায় থাকেন, সে তো ভয় পেয়ে যাবে, যে হ্যাঁ, এই ছেলে সমস্যা কি। মেক ইট ন্যাচারাল, জি হ্যাঁ, ঠিক আছে, ন্যাচারাল থাকেন। থ্যাংক আমি ইউ। আমি নিজে তাকাইছি, রাইট, আমি নিজে তাকাইছি, কোনো সমস্যা হয় না।
ও, নিয়ামুলের কি প্রশ্ন আছে? স্যার হাত নামায় ফেলেন, নাহলে আপনাকে কিন্তু ওয়েটিং রুমে আবার পাঠায় দিব। আপনি তো প্র্যাকটিস করবেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। নিয়ামুলের কি প্রশ্ন আছে, নাকি নিয়ামুল প্র্যাকটিসের বাইরে যেতে চাচ্ছে, ব্রেকআউট রুমের বাইরে? ভাইয়া ব্রেকআউট রুমের বাইরে যেতে চাই। আচ্ছা, ঠিক আছে নিয়ামুল, সমস্যা নেই ভাই, দিচ্ছি। ওকে, ওকে। আমি ডিসকাশন। ব্রেকআউট রুমে ঢুকতে চাই। আচ্ছা, ঢুকবেন তাহলে, হাত নামান। তাহলে হাত ওকে। নামা রাখেন। আচ্ছা, আমি দিব দিব। শারীরিক প্রশ্ন নাই তো, না? আচ্ছা, না আমরা না, লাস্ট কোনো কোশ্চেন। প্রশ্ন নেই। ওকে, আমরা দ্রুত প্রশ্ন ডিসকাশনে চলে আসতেছি। ডু ইউ থিঙ্ক ইট ইজ বেটার টু ভিজিট টুরিস্ট অ্যাট্রাকশন ফ্রম ফরেন কান্ট্রিজ, অর ইজ ইট বেটার টু ভিজিট টুরিস্ট প্লেস ফ্রম ইউর ওন কান্ট্রি? নিজের দেশের টুরিস্ট স্পটে ভিজিট করা ভালো, নাকি বিদেশের টুরিস্ট স্পটে ভিজিট করা ভালো? স্যান্ডউইচ মেথডে স্টার্ট করুন। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করুন এই দুটো প্রশ্নের মধ্যে, যে কোনো একটার সাথে উদাহরণ দেওয়ার চেষ্টা করুন। মনে আছে আমরা পার্ট 3-র প্রশ্নের ক্ষেত্রে উদাহরণ দিতে হয় আমাদেরকে, সো আপনারা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করুন। কি ধরনের উদাহরণ দেবেন? আমি বললাম যে নিজের দেশেই আসলে ভিজিট করা ভালো। ফর এক্সাম্পল, আমাদের দেশে কক্সবাজার আছে, উইচ ইজ দ্য লংগেস্ট সি বিচ। সো if we have the longest sea beach in the world, why should we visit other, I mean, places before that? Right? এটা আপনার একটা উদাহরণ হতে পারে। How tourism can help local business. Tourism can স্যার help local business in various ways. এভাবে শুরু করবো আর কি। শাইরিন বলতে চাচ্ছেন। স্যার বলতে চাচ্ছিলাম যেটা যে যদি এরকম হয় ফর 1 নম্বর কোয়েশ্চেনে হুম, আপনার ধরেন দুইটাকেই প্রায়োরিটি দিতে চাই, মানে যে কোনো সমস্যা নেই, দুইটার বলা যাবে, দুই রকম বলা যাবে, আছে। বলা যাবে, আচ্ছা ঠিক আছে, বলা যাবে, থ্যাংক কোনো ইউ সমস্যা নেই। আপনি স্যার। যে কোনো ভিউ শেয়ার করতে পারেন এক্সামিনের সাথে, প্রোভাইডেড দ্যাট ইটস রিলেভেন্ট। স্যার থ্যাংক ইউ স্যার। এবার এই দুটো প্রশ্ন যখন জবাব দিচ্ছেন, আপনাদের কাছে আমার একটা দাবি আছে। দাবিটা হচ্ছে, এই 5টা শব্দ আপনাদেরকে আমি অনেকবার প্র্যাকটিস করেছি, আপনারাও প্র্যাকটিস করে করে মুখে রক্ত তুলে ফেলছেন। আজকে এগুলোর মধ্যে থেকে অন্তত 3টা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? সো 3টা অন্তত আপনারা ইউজ করবেন, এবং ব্রেকআউট রুম শেষ করে এসে আমাকে বলবেন যে স্যার আমি 3টা অ্যাটলিস্ট ইউজ করতে পারছি। ওকে, তো চলুন এবার আমরা ব্রেকআউট রুমে যাই। দুজন করে আমরা ব্রেকআউট রুমে যাব, 10 মিনিট হচ্ছে টাইম। আমরা প্রত্যেকে দুটো অংশ কভার করব। যখন আমরা প্র্যাকটিস করছি, আমার পার্টনার আহ এই কিউ কার্ডে কত মিনিট সময় নিচ্ছে সেটা আমরা খেয়াল করব। হ্যাঁ, এটা আমরা একটু খেয়াল রাখবো যে কে কত মিনিট স্যার সময় নিচ্ছে। স্যার ওয়ার্ডগুলো যদি অর্থগুলি বুঝাই দিতেন। ওয়ার্ডগুলোর অর্থ এতদিনে বুঝাই দিব? নোর মাইট দিব ধরে, অর্থ বুঝাই দিব না। এটার উপর ক্লাস হয়ে গেছে না? ক্লাস করেন নাই? ওই মিয়া কই, নূর কই, ক্লাস করেন নাই? আহ দেন, আপনি আপনার পার্টনার খেয়াল জিজ্ঞেস করেন, আমি পরে আবার বুঝাই দেবো না, ঠিক আছে? আর এটার উপর ক্লাস হয়েছে। ঠিক রেডি আছে। স্টেডি গো, ওপেন। চল চল চল, জয়েন করেন সবাই, মিস করেন না। তাতে 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 তাতে। ব্রেকআউট রুমে যারা জয়েন করছেন, নিজেদের মধ্যে একটু কথা বলে শিওর হয়ে নেন, আনমিউট করে নেন, এবং শিওর হয়ে নেন যে কে আগে কথা বলবেন এবং কে পরে। ওকে, আমি আর 60 সেকেন্ডের মধ্যে টাইমারটা স্টার্ট করছি। ব্রেকআউট রুম প্র্যাকটিস স্টার্ট হচ্ছে এখন। রেডি স্টেডি গো। ব্রেকআউট রুমের বাইরে যারা আছেন, আপনারা কেউ যদি ব্রেকআউট রুমে জয়েন করতে চান, আপনারা আনমিউট করে আমাকে। আসসালামু আলাইকুম স্যার। প্র্যাকটিস হয়েছে মুস্তাফিজ সাহেব?
জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলুন। স্যার আমরা এখানে ভিজিটের সম্পর্কে বললো, এখানে কি নেগেটিভ কোনো কথা বলা যাবে স্যার নাকি শিওর, শুধু কেন না, অবশ্যই বলা যাবে। যাবে? কিন্তু যাবে। আর স্যার আমাকে স্যার এখানে স্যার এখানে তো বলছে মানে ফার্স্ট টেন্সে ইউজ করতে, মানে ওখানে সব টেন্স সেন্টেন্স গুলো কি পাস্ট টেন্সে নাকি অন্য টেন্সে ওই সময় চেঞ্জ করা যাবে? মূলত পাস্ট টেন্সে আসলে ফোকাস করতে হবে, কারণ আপনার অতীতের একটা অভিজ্ঞতার কথা ও জিজ্ঞেস করেছে। হ্যাঁ, তো অতীতের অভিজ্ঞতা, when you are describing something happened in the past, you you actually you can use three tenses. Past time use করতে বলেছি, three tenses: past simple, past continuous, and present perfect. These are the three tenses you are supposed to use while describing a past event. তো এই তিনটার মধ্যে আপনি হচ্ছে মুভ করতে পারেন, বাট সেভে থাকার জন্য সব পাস্ট টেন্সে বলে ফেলাটাই হচ্ছে সবচেয়ে সহজ কাজ। তো যখনই দেখলেন পাস্ট ইভেন্টের ডেসক্রিপশন দিতে বলছে, সব পাস্ট টেন্সে বলে ফেলেন, গ্রামারের ভুল করার চান্সটা তখন অনেক কমে গেল আর কি। থ্যাংক ইউ স্যার। সবাই প্র্যাকটিস করতে পেরেছেন? সবাই জি স্যার। অলসের দল? স্যার জি স্যার। জি স্যার জি। স্যার কিউ কার্ডে একটু প্রবলেম। নেট প্রবলেম আমার এখানে। নেট প্রবলেম অজুহাত? সত্যিকারের নেট প্রবলেম আসলে কোন জায়গাটা? স্যার আদার আর অ্যানাদারের মধ্যে পার্থক্য কখন কখন হবে? একটি, একটি হচ্ছে অ্যানাদার। আমার সাথে আর একটি, আমার আর একটি ফ্রেন্ড আছে, আই হ্যাভ অ্যানাদার ফ্রেন্ড। আর আমার অন্যান্য ফ্রেন্ডরা আছে, আই হ্যাভ আদার ফ্রেন্ডস, সিঙ্গুলার প্লুরাল। স্যার বিটুইন আর ইন বিটুইন স্যার একই লেখা ছিল দুই মূলত একই, বস্তু মূলত একই। স্যার এটা মানে একই। বিটুইন এন্ড দিতে হয়। বিটুইন যদি শুধু বিটুইন দেন, পরের অংশে এন্ড আসবে। বিটুইন ইউ এন্ড মি দেয়ার ইজ এ ট্রেটর। তোমার এবং আমার মধ্যে একজন হচ্ছে বিশ্বাসঘাতক। তো ইন বিটুইন ইউ, ও ইন বিটুইন ইউ তো এন্ড দি বসে আসলে। তো ইন বিটুইনটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসে, আর বিটুইন এন্ড হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসে। এটা খুব বেশি পার্থক্য না আসলে, স্পিকিং এ পার্থক্য সেরকম নাই। এনিওয়ে, শুরু করুন। এবার আমরা তাহলে গ্রামারে চলে আসছি। আপনাদের সবার কাছে ই বই আছে, কেমব্রিজের বইগুলো আছে সবার? ডু ইউ হ্যাভ কেমব্রিজ বুকস? ইয়েস স্যার। সবাই বই পেয়েছি? এখনো স্যার কোন হতভাগা এখনো কি আছে, দুর্ভাগা, যার এখনো বই পান নাই? স্যার আমি যার কাছে বই পেয়েছি। নাই? আমি একাডেমিকের যে জিটির বইয়ের একাডেমিক পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আপনাকে পিডিএফটা দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ইয়াসিন হাত তুলেছে কেন? ইয়াসিনের কি বই নাই? আচ্ছা, ইয়াসিন বই নাই? না স্যার। এবং তোমাকে কেউ বই দিবেও না, তোমার ক্লাসমেটদের কেউ। কেন বলো তো দিবে না? কারণ তুমি বলছো যে তুমি কাউকে হেল্প করবে না, একমাত্র ব্যক্তি। না স্যার আমিও আছি স্যার, আরো একজন আছে স্যার, আব্দুল্লাহ মামুন। আব্দুল্লাহ স্যার একজন ওইটা মাই না পড়ে হচ্ছে আন্দাজে টিক মার্ক দিয়ে দিছে আর কি। বলা ভুলে মাই। দিয়ে এই গেছে, যে ভুলে দেখেন, পেয়ে গেছে। একটা সেন্টেন্স যদি আমরা পড়ার ধৈর্য না থাকে, ওরে বোকার দল, এখন রিডিং এর সময় কি করবি তোরা? এখন কি করবি? চল দেখা যাক। সবাই মনোযোগ, হ্যাঁ? আপনারা খুব ভালো করবেন, আপনাদের উপর আমার ভরসা আছে। ইউল গোয়িং টু ডু গ্রেট। জাস্ট ঠান্ডা মাথায় চলেন, আজকে শুরু করি। যাদের কাছে বই নাই, আপনারা ওরিড হয় না, আমরা পিডিএফ আমাদের গ্রুপে দেখেন, অন্যরাও শেয়ার করেছে, আমিও শেয়ার করে দেবো, না হয় পিডিএফ পেয়ে যাবেন। আজকের ক্লাসটা আপনারা সবাই একটু মনোযোগ দেন। লেটস গেট স্টার্টেড। আইএলটিএস এর রিডিং টেস্ট, আইএলটিএস এর রিডিং টেস্টটা কম্পিউটার বেস হোক আর পেপার বেস হোক, কেমন ভাবে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। আমাদের 1 ঘন্টা হচ্ছে সময়। এই 1 ঘন্টার মধ্যে 3টা বড় প্যাসেজ আমাদেরকে সলভ করতে হবে যদি আমরা একাডেমিক পরীক্ষা দেই, আর আমাদেরকে 5টা প্যাসেজ সলভ করতে হবে যদি আমরা জেনারেল ট্রেনিং দেই। 4টা ছোট, একটা বড়। এগুলোর উপর ডিটেলস সেশন, জেনারেল ট্রেনিংদের জন্য স্পেসিফিক একটা সেশন সামনে আছে, সেটা আমরা করব। ওটাতে আপনাদের এই জিনিসটা আরো ভালো মতো আমি বুঝিয়ে দেবো। তো এই যে একটা লার্জ যে আসবে, এটা কিন্তু জেনারেল একাডেমিকদের 3টা বড় বড় যেটা আসবে সেটার মতোই। সো এখানে যে কোশ্চেন টাইপস গুলো, সেগুলো আসলে মোটামুটি সেম একাডেমিক এবং জেনারেল ট্রেনিংদের। জিটিদের শুধু 2টা কোশ্চেন টাইপ বেশি আসে, ওইটার জন্য আলাদা ক্লাস আমি নিয়ে দেবো। বাট আদারওয়াইজ একাডেমিকদের যতগুলো কোশ্চেন আছে সে সবগুলোই জেনারেল ট্রেনিংদের আসে, প্লাস 2টা বেশি। কোশ্চেন সবার জন্য সমান সংখ্যক, 40টা কোশ্চেনের মধ্যে আপনাদেরকে অ্যান্সার করতে হবে, এবং স্কোরের টার্গেট হচ্ছে আপনাদের 30। এর কমে কেউ যদি পায়, তাকে আমি হচ্ছে পার্সোনালি গিয়ে পিটাবো। 30-এর কম পাওয়া যাবে না, শুরু থেকেই না। শুরুতে কম পাবেন, কিন্তু আস্তে আস্তে আপনাদের লক্ষ্য মিনিমাম 30। 30 ক্রস করতে হবে। 7 স্যার আমরা আমার 30 বাড়ি করবো। তো চিটাগং, আমাকে চিটাগাঙ্গে, তো স্যার পেটাতে পারবেন না। চিটাগাং গিয়ে পিটাবো। চিটাগাঙ্গে ভাষা অবশ্য ভালো মতো বুঝি না, কিন্তু চিটাগাং গিয়ে পিটাবো আমি।
স্যার আমার বাসা তো ব্রাহ্মণবাড়িয়া। ইয়াসিনকে পিরাবো না। চিটাগাং এর লোক ফুলপ্পি খায়। ইয়াসিনের ডাকাত ইয়াসিনের দিকে যাবো না। আচ্ছা, সবগুলোকে মিউট করি। উফ, পোলাপাইন গল্প করার সুযোগ পাইলে। জেনারেল ট্রেনিং দের সলভ করতে হবে 34টা। কি ভালো লাগতেছে না যেটি আপনাদের? 34টা, 4টা বেশি সলভ করার আপনারা সুযোগ পাবেন 7 এর জন্য। আপনারা যদি 30 পান আমি মানবো না, আপনারা 30 পেলে পাবেন 6, এটা অ্যাকসেপ্টেবল না। আপনাদেরকে 34 টার্গেট করতে হবে। নাও ডোন্ট ওয়ারি, আমরা এটার উপরে বিস্তারিত প্ল্যান করব কোন প্যারাগ্রাফে বা কোন প্যাসেজে কত করে সলভ করতে হবে। টাইম অ্যালোকেশন ফর ইচ প্যাসেজ। একাডেমিকদের যে 3টা প্যাসেজ 60 মিনিটস, তার মানে প্রতিটা প্যাসেজে 20 মিনিট করে সময়। এই মুহূর্তে আমরা সময় নিয়ে কাজ করব না। রিডিং এর যখন আমরা শুরু করতে যাচ্ছি, সময়ের ব্যাপারে ওরিড হবে। আমার কথাটা মনে রাখেন, এই প্রশ্ন যেন আর কেউ না করেন, আবার আমার সাথে বলবেন। সময়ের ব্যাপারে ওরিড হব রিডিং এর লাস্ট ক্লাসে। তার আগ পর্যন্ত আমাদের টার্গেট কারেক্ট অ্যান্সার বের করার জন্য স্কিল ডেভেলপ করা, এফিকেশিয়াস হওয়া। লাস্ট ক্লাসে আমি আপনাদের কিছু টেকনিক দেখাবো, যেটার মাধ্যমে আপনারা বুঝবেন আমি কিভাবে লাস্ট এক্সাম, 1 ঘন্টার এক্সাম 30 মিনিটে দিয়ে 9 পেয়েছি। সো ওই টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব কোন ক্লাসে? লাস্ট ক্লাসে। কিন্তু তার আগ পর্যন্ত আপনারা আগে মাছ ধরা শিখেন। কিভাবে দ্রুত মাছ ধরতে হবে সেটা লাস্ট ক্লাসের ব্যাপার। ওকে, সবাইকে একটু টেনশন ফ্রি হইলেন? আমরা এর মধ্যে আর টাইম নিয়ে চিন্তা করবো না। ওকে, ঠিক আছে, এখন আমরা শুধু বেসিক খুব ঠিক করবো। ভালো লাগলো স্যার। ওকে, লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি 30 মিনিটে, এন্ড ট্রু 30 মিনিটে কিভাবে আমি 1 ঘন্টার প্যাসেজ মানে টেস্ট শেষ করে 9 পেয়েছি। সো এটা লাস্ট ক্লাসের আলাপ। আসুন, এনিওয়ে ব্যাক করি আবার। সো কোথায় গেল আমরা? তো আমরা প্রতিটা প্যাসেজের জন্য 20 মিনিট সময় পাবো, আর জেনারেল ট্রেনদের একটা প্যাসেজ আমরা সলভ করবো 20 মিনিটে, ওই লাস্টের প্যাসেজটা আর কি, লাস্টের বড় প্যাসেজটা। আর বাকি যে ছোট প্যাসেজ গুলো থাকবে 4টা, এগুলো আমরা সলভ করবো 10 মিনিটে। এটার উপরেও আমি আপনাদের ক্লাস নিব যে 10 মিনিটে কিভাবে এই ছোট প্যাসেজ গুলো সলভ করা পসিবল। জেনারেল ট্রেনিংদের টাইম ম্যানেজমেন্টের ক্লাসটা আগে নিব, একাডেমিকদেরটা পরে নিব। তো যাই হোক, আমরা যখন রিডিং প্যাসেজ সলভ করতে যাচ্ছি, আমরা 5টা স্টেপ ফলো করব। শুরুতেই আমরা পড়বো হেডলাইন। হেডলাইন পড়ার পরে পুরো প্যাসেজটা বাদ দিয়ে চলে যাব কোশ্চেনের ইনস্ট্রাকশনের দিকে। প্যাসেজ কেন পড়বো না? কারণ এই বড় প্যাসেজগুলো পুরোটা আমাদের পড়ার প্রয়োজন নাই। প্যাসেজের ভিতর প্রচুর অতিরিক্ত অংশ আছে যেগুলোতে আমাদের কোনো অ্যান্সার নাই। আমাদের টার্গেট হচ্ছে অতিরিক্ত অংশগুলোকে বাইপাস করে যদি আমরা অ্যান্সার বের করতে পারি, তাহলেই হচ্ছে আমাদের সুবিধা হয়। ওইটার জন্য আগে আমরা পড়বো কোশ্চেনের ইনস্ট্রাকশন। কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়লে আপনাদের মনে পড়বে যে ফারবি স্যার এটাকে সলভ করার জন্য কি নিয়মের কথা বলেছিল। তখন আপনারা ওই নিয়মে কোশ্চেন পড়বেন, সরি কোশ্চেন পড়বেন, এবং তারপর আপনারা প্যাসেজে চলে যাবেন। প্যাসেজে গিয়ে আপনার অ্যান্সার বের করার চেষ্টা করবেন, এবং দেন অ্যান্সারটা চলে আসলে সাথে সাথে অ্যান্সার পেপারে ট্রান্সফারও করে ফেলবেন। কারণ আমরা এক্সট্রা কোনো সময় পাবো না আসলে অ্যান্সার গুলোকে ট্রান্সফার করার জন্য। লিসনিং এর সময় আমরা 10 মিনিট সময় পেয়েছিলাম অ্যান্সার ট্রান্সফার করতে, রিডিং এর সময় আমরা কোনো এক্সট্রা টাইম পাবো না। এই 1 ঘন্টার ভিতরে আমাদের যা করার করতে হবে। তো আমরা যখনই অ্যান্সার পেয়ে যাচ্ছি সাথে সাথে অ্যান্সার পেপারে ট্রান্সফার করে ফেলবো। পেপার বেজে, কম্পিউটার বেজে অ্যান্সার ট্রান্সফার করার কিছু নাই। অ্যান্সারটা আপনি যেই মাত্র লিখলেন সাথে সাথে ওটা আসলে সাবমিট হয়ে আছে। 1 ঘন্টা শেষ হয়ে গেলে অটোমেটিক আপলোড হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে আপনি চাইলে ওইটাকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু 1 ঘন্টা পরে আর পারবেন না। তো যখনই আপনি কোন একটা অ্যান্সারকে ক্লিক করছেন কম্পিউটার বেজে, ওইটার সাথে সাথে সেট হয়ে আছে, রাইট? আপনি পরে সেটাকে চেঞ্জ করতে পারেন, বাট 1 ঘন্টা হয়ে গেলে আর পারবেন না। এই যা 2টা টার্মস আমরা মনে রাখি, এই টার্মস দুটো আমাদের রিডিং এর সলভের সময় বারবার কাজে লাগবে। টার্ম দুটো সবাই মনোযোগ দিয়ে শুনুন। ল্যান্ডমার্ক, প্রশ্নে থাকা প্রপার নাউন, ডেট বা ইয়ারকে, অর্থাৎ এমন শব্দ যাদের কোনো সিনোনিম হয় না সাধারণত, তাদেরকে বলে ল্যান্ডমার্ক। প্রশ্নে থাকা প্রপার নাউন, ডেট বা ইয়ার, প্রশ্নে যদি প্রপার নাউন থাকে, ডেট থাকে, ইয়ার থাকে, ওই শব্দগুলো আমাদের ল্যান্ডমার্ক, বাকি শব্দগুলো না। কারণ বাকি শব্দগুলো প্যারাফ্রেজ হবে। কারো কি মনে আছে প্রপার নাউন জিনিসটা কি? কে বলতে পারে প্রপার নাউন জিনিসটা কি? নেম স্যার।
উম, ব্যক্তি না সুন্দর করে বলেন। নির্দিষ্ট আমি কোনো নিজেই বোঝায় এমন নির্দিষ্ট নাম কোনো নাম, স্যার হ্যাঁ, নির্দিষ্ট কোনো নাম। নির্দিষ্ট কোনো নাম রেজওয়ান, রেজওয়ান একটা প্রপার নাউন। ঠিক আছে, ওকে, বুঝছেন। আচ্ছা, ল্যান্ডমার্কের পরে আবার কিছু কিছু প্রশ্নের সাথে ডিরেকশন দেয়া থাকতে পারে। ডিরেকশন জিনিসটা হচ্ছে প্রশ্নে অনেক সময় সরাসরি উল্লেখ করা থাকবে অ্যান্সার গুলো কোনটা কোন প্যারাগ্রাফে আছে। যদি এটা দেয়া থাকে সেটা আমরা খেয়াল করব, এবং আমি আপনাদেরকে লিস্টও করে দেব কোন কোন কোশ্চেন টাইপ গুলোতে ডিরেকশন দেয়া থাকতে পারে। এটার আমি আপনাদের লিস্ট করে দেবো। আপনারা আমার সাথে ক্লাসগুলোতে জাস্ট জয়েন করেন, ফুল কোর্সটা শেষ করেন, রিডিং এর যে 8টা ক্লাস আছে শেষ করুন, দেখবেন পুরোটা আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের 5 স্টেপ, মনে থাকবে আপনাদের 5টা স্টেপ। আজকের ক্লাসের পরে কিন্তু আমি আর এটা বলবো না, আমি বারবার আপনাদের জিজ্ঞেস করবো শুধু। মনে রাখেন, প্রথম কাজ হেডলাইন, তারপর কোশ্চেন ইনস্ট্রাকশন, তারপর কোশ্চেন, প্যাসেজ, অ্যান্সার পেপার। ওকে, চলুন আজকে আমরা একটা বই থেকে এই কাজটা শুরু করে দিই। লেটস ট্রাই উইথ আ বুক। এখন আমরা আজকে যেটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন। না, আপনারা দেখতে পাচ্ছেন যে কেমব্রিজ 15 থেকে 17 পর্যন্ত ভর্তি হচ্ছে গ্যাপ ফিলিং এ। আর জেনারেল ট্রেনিং এর কি পরিমাণ গ্যাপ ফিলিং আছে দেখেন। শুধু এইটা শুধু কেমব্রিজ 16 এর কাহিনী, শুধু কেমব্রিজ 16-এ কতগুলা গ্যাপ ফিলিং, এবং প্রত্যেকটা বইয়ের এই অবস্থা। তার মানে গ্যাপ ফিলিং আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপের একটা, এই জন্য এটা শুরুতে আমরা করছি, এবং এটা সবচেয়ে সহজ কোশ্চেন টাইপস গুলোর একটা। আমরা এটা নিশ্চিত জানি এটা আমাদের আসবে, বেশ কিছু মার্কস এটার উপর নির্ভর করছে, তো এটার উপর আমাদের দক্ষ হওয়া দরকার। আপনাদের কোনো প্রেফারেন্স আছে কিনা 15, 16, 17-এর মধ্যে কোনটা থেকে আমাদের করা উচিত? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চ্যাট বক্সে একটু আমাকে লিখে জানান তো, দেখি কোনটায় ভোট বেশি পড়ে। 15 বইটা থেকে করব, 16 নাকি 17? একাডেমিক একটা বই থেকে আজকে আমি করাচ্ছি, নেক্সট ক্লাসটা আমি জেনারেল ট্রেনিং একটা বই থেকে করাবো। সবাই স্ক্রিনের দিকে খেয়াল করলে আপনারা ক্লাসটাকে এনজয় করতে পারবেন, সমস্যা হবে না। সো 15, 16, 17 ভোট দেন 10 মিনিটের মধ্যে, 10 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে। 15, 16, 17, 17-এর উপর বেশি ভোট পড়ছে এখন পর্যন্ত। 16, 16, 16 আর 17 টাই। শাইরিন, কোনো সমস্যা নাই, বই ছাড়াই আপনি আজকে টেস্ট কেস দেখেন, যে বই ছাড়া আপনি স্ক্রিনে আমি যখন দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা। আমাদের টাইম শেষ, আমাদের মনে হয় 17 থেকে করতে হবে। ওকে, 17 থেকেই নিচ্ছি। 17-র অনেকগুলো পেজে আছে, আমি আপনাদের করাবো হচ্ছে প্যাসেজ 3 থেকে। কেন প্যাসেজ 3 থেকে করাবো চলেন আমি দেখাচ্ছি। প্যাসেজ 3 আমরা একটা বের করবো। কেমব্রিজ 17 কোথায়? কেমব্রিজ 17, এই তো। এটা হচ্ছে কেমব্রিজ 17। একাডেমিকদের বইটা থেকে নিচ্ছি। জেনারেল ট্রেনিংরা আপনারাও বেনিফিটেড হবেন, আপনারা জাস্ট স্ক্রিনে খেয়াল রাখেন, আপনারা পার্টিসিপেট করতে পারবেন, আপনারা হাত তুলবেন, পার্টিসিপেট করুন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের একাডেমিকদের 3টা প্যাসেজ আসে, আমরা এটা জানি, রাইট? আহ এর মধ্যে সবচেয়ে কঠিন প্যাসেজ কোনটা সেটা কি কেউ জানি আমরা? কেউ বলতে পারবেন 3টা প্যাসেজের মধ্যে কোনটা স্যার কঠিন প্যাসেজ 3 সাধারণত হয়? নাম্বারটা স্যার, 3 নাম্বারটা। এই জন্য আমরা ক্লাসে প্রেফারেন্স বেশি দিব হচ্ছে 3 নম্বর প্যাসেজ থেকে সলভ করতে। চলেন আমরা দেখি কোন একটা 3 নম্বর প্যাসেজে গ্যাপ ফিলিং আছে কিনা, আজকে একটু দেখি। দেখি 3 নম্বর প্যাসেজ ছিল, কিন্তু এটা দেখা কষ্ট 2 রোর মধ্যে। 1 রোর কোনো প্যাসেজ, 1 রো, 1 রো, জাস্ট আমাকে 30 সেকেন্ড সময় দেন, 30 সেকেন্ডের মধ্যে আমি গ্যাপ ফিলিং একটা বের করতেছি। এটা 2, এটা হবে না। 3, কিন্তু এটা অনেক পরে। ইনসাইট অফ এভলিউশন, টু, আর 10 সেকেন্ড। থাইলাসিন বোধ হয় আপনাদের দেখিয়েছিলাম তাই না ফ্রি ক্লাসটাতে? এটা জি আপনাদের স্যার। দেখিয়েছিলাম না, গ্যাপ হ্যাঁ স্যার। দেখিয়েছিলাম। 17, 17 দেখিয়ে ফেলেছি। বেডরক মিথ স্যার আমি এটা পাইনি। পাননি? ভিডিও এটা দিয়ে দেবেন স্যার আপনাকে। আপনার পরের ব্যাচেরটাতে ছিল আর কি, পরের ব্যাচের যে ফ্রি ক্লাসটা ছিল ওখানে ছিল। আপনারা মিস করেছেন থাইলাসিন? জি স্যার, আমরা মিস করছি। আমি জি আপনাদেরকে স্যার। ভিডিও আমিও ভিডিও করে পাই দেবো নাই স্যার। আপনাদেরকে।
জি স্যার থ্যালাসিনের ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে, সমস্যা নেই। আমিও ভাইয়া আমার ক্যামব্রিজ পত্র বইটা পাইতেছি না। এমন আজকে সমস্যা নেই, আজকে আপনারা আমার স্ক্রিন থেকেই জয়েন করতে পারবেন, কিন্তু আমি তো গ্যাপ ফি পাচ্ছি না, গ্যাপ ফি কই আর দেখেন পাচ্ছি ইঁদুরের বাসায় আছে ভাই। এটা কি স্যার 37 নম্বর পেজে একটা আছে রিডিং। গ্যাপ ফিলিং, কিন্তু শুরুতে গ্যাপ ফিলিংটা দরকার। আর টাইম শেষ হবে, 39 এখন শুরু নাম্বার করতে পেজে একটা গ্যাপ ফিলিং। স্যার টেস্ট 1 এর প্যাসেজ 3টাই মনে হয় স্যার শুরুর দিকে আছে। টেস্ট 1 এর প্যাসেজ, হ্যাঁ শুরুর দিকে, কিন্তু এটা প্যাসেজটা রিডিং মানে প্যাসেজ 1 স্ক্রিনে একটা আছে। পড়ানোটা কষ্ট আর কি। আচ্ছা ঠিক আছে, পড়ানো যাবে, তারপরে সমস্যা নেই। এটা পেজ নাম্বার কত? এটা পেজ হচ্ছে 24। ও গ্যাপ ফিলিং না, এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক। উইথ ক্লুটা নেক্সট ক্লাসে পড়াবো, এটা আজকে পড়াবো না, এটা নেক্সট ক্লাসে পড়াবো। এটা পড়ার জন্য আগে এটা বুঝে নেওয়া দরকার। চলেন আমরা এটাই পড়ি, ডেভেলপমেন্ট অফ আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। হ্যাঁ, প্রথম প্যাসেজ স্টেপ পড়ি, সমস্যা নেই। নেক্সট ক্লাসে আমরা উইথ ক্লুর গ্যাপ ফিলিংটা পড়বো, তো ওইটা আমরা ওইটা দিয়ে পড়ে ফেলবো। চলুন এটা আমরা শুরু করি, ঠিক আছে। আমরা চলে আসি টেস্ট 1, শুরু থেকে শুরু করি, 16 নাম্বার পেজ। ওকে, নিয়মগুলো এখান থেকে বুঝে ফেলা যাবে। ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা নিয়েছি হচ্ছে কেমব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 1, টেস্ট 1 প্যাসেজ 1 আমরা নিয়েছি, এটা একাডেমিক বই থেকে। আমাদের আজকের টার্গেট কোশ্চেন টাইপটা হচ্ছে স্যার আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লন্ডনের, এটাও পড়িয়েছিলেন। যেটা পড়ছেন স্যার আমরা পড়ি নাই স্যার। স্যার এই এটা বইটাই সলভ বাদ করে দিই, দিছিলেন সবচেয়ে গ্যাপ বড় কথা ফিলিংটা। হচ্ছে এই বইটা বাদ দিই। স্যার বই বাদ দেন, এটা দিয়ে পড়াইছে, এই যে লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এটা পড়াইছিলেন স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নাই। গ্যাপ ফিলিং এই 16 কেমনি 16, আমাদের বইয়ের অভাব আছে নাকি? 13 থেকে যে কোনো বই পড়ানো যাবে। এইটা পড়াই, পোলার বেয়ার পড়াইছি কাউকে? না, সুন্দর আছে এটা, চল পোলার বেয়ার পড়াই। পেজ নাম্বার শুরু থেকে আসলে দাঁড়ান, জাস্ট 1 সেকেন্ড। স্টেপ পিরামিড অফ জোসেফ, এটা পড়াই। হ্যাঁ, সেকেন্ড প্যাসেজটা পড়াই। এটা শুরুতে গ্যাপ ফিলিং আছে, বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য, টেকনিকটা ধরতে পারবেন। পেজ 21 কেমব্রিজ 17। 16 না বললেন 16, একটু হ্যাঁ আগে? কেমব্রিজ 16 টেস্ট 1 প্যাসেজ 2। আমরা আজকে প্রথম ক্লাসটা গ্যাপ ফিলিংটা বুঝে নেই, তারপর থেকে আমরা হচ্ছে থার্ড প্যাসেজ থেকে মূলত প্যাসেজ গুলো সলভ করব। এটা হচ্ছে সেকেন্ড প্যাসেজ। লিস্ট অফ এনি টাইপের প্রশ্ন আছে, আমরা পরবর্তীতে এটা দেখব। চলুন স্টেপ বাই স্টেপ এবার আমরা একটু দেখতে থাকি, আমি মূলটা স্টার্ট করছি। ওকে, আমরা যখন এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে যাচ্ছি, সবাই একটু স্ক্রিনে খেয়াল করুন। গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন যখন আমরা পড়ছি, স্টেপ 1 হচ্ছে আমরা হেডলাইন পড়বো। হেডলাইনটা আমরা কেন পড়বো? কারণ হেডলাইন পড়লে আমরা প্যাসেজের কনটেক্সট সম্পর্কে একটু আইডিয়া পেয়ে যাব। যেমন এখানে হেডলাইনটা বলেছে দ্য ডেভেলপমেন্ট অফ লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এই লাইনটা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্যাসেজটা আসলে লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়েকে নিয়ে, লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ের কোন অংশটুকু ডেভেলপমেন্ট নিয়ে। তো ডেভেলপমেন্ট মানে কনস্ট্রাকশনও হতে পারে, ইমপ্রুভমেন্টও হতে পারে, এটা প্যাসেজ পড়ে আমরা বুঝতে পারবো। বাট আমরা মোটামুটি আইডিয়াটা বুঝে ফেললাম এটা লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়েকে নিয়ে। একইভাবে যখন আমরা এই প্যাসেজটার দিকে তাকাচ্ছি, এই প্যাসেজটার দিকে আমরা যখন তাকাচ্ছি, আমরা শুরুতে আসবো প্যাসেজটার প্রথম হেডলাইনের দিকে। প্যাসেজটার হেডলাইন একটা কথা বলছে, এমন কিছু শব্দ যেটা আমাদের জন্য আননোন হতে পারে, বাট আননোন হলেও আমরা হচ্ছে ভয় পাবো না, আমরা ওভারঅল বোঝার চেষ্টা করব।
হেডলাইনটা বলছে কয়েকটা শব্দ, দ্য স্টেপ পিরামিড অফ ডি জো সার, রাইট? এখন এখানে আমরা আমাদের পরিচিত এখানে যে শব্দটা সবারই মোটামুটি, সেটা হচ্ছে এই পিরামিড শব্দটা। তাহলে আজকের এই প্যাসেজটা পিরামিড নিয়ে। কোন পিরামিড? স্টেপ পিরামিডকে নিয়ে। স্টেপ পিরামিড কোন এক ধরনের পিরামিডের নাম হতে পারে, রাইট? স্টেপ পিরামিড, অমুক পিরামিড তমুক পিরামিড, স্টেপ পিরামিড, তাহলে এটা একটা পিরামিডের নাম হতে পারে। অফ জোসার, পেন অফ করিম বা পেন অফ ময়মনসিং, তাহলে জোসার এটা কোনো একটা নাম হওয়ার কথা, প্রপার নাউন। এটা হওয়ার কথা কোন একটা মানুষের নাম অথবা কোন একটা জায়গার নাম, যেটাই হোক এটা একটা নাম হওয়ার কথা, যেহেতু অফ আছে প্রিপোজিশনের পরে, যেহেতু আছে প্রিপোজিশন দিয়ে নাউন বা নাউন ফ্রেজই বাক্যের সাথে যুক্ত হয়। তাহলে আমরা এখান থেকে মোটামুটি যেটা বুঝতে পারছি, জোসার নামক কোন একটা জায়গা বা কোন একজন ব্যক্তির স্টেপ পিরামিডকে নিয়ে আজকের এই প্যাসেজটা আলোচনা করবেন। নাও এরপরে আপনি হচ্ছে সেকেন্ড স্টেপে কি করবেন? হেডলাইনটা পড়ে ফেলার পরে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়া। কেন আপনি কোশ্চেন ইনস্ট্রাকশন পড়বেন? কারণ কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়লে আপনি বুঝতে পারবেন আপনাকে এই মুহূর্তে কোন কোশ্চেন টাইপটা নিয়ে কাজ করতে হচ্ছে। এখানে আমি যে কোশ্চেন টাইপস গুলো দিয়েছি, এই 7টা হচ্ছে আমাদের সবচেয়ে কমন কোশ্চেন টাইপ আর কি রিডিং এর ক্ষেত্রে। এই কোশ্চেন টাইপ গুলোই আসলে মূলত আসে। তো আপনি ইনস্ট্রাকশনটা পড়লে বুঝতে পারবেন এখানকার কোন কোশ্চেন টাইপটাকে নিয়ে আজকে আপনি কাজ করতে যাচ্ছেন। আমরা এখানে প্যাসেজটা পড়ছি। আজকে আমরা যে কোশ্চেন টাইপটা নিয়ে কাজ করবো সেটা গ্যাপ ফিলিং, সেজন্য আমরা প্রথম দিকে গেলাম না। এখানেও কিন্তু কিছু প্রশ্ন ছিল, আজকে আমরা এটার জন্য তাকাচ্ছি না, আমরা আগে দক্ষতাটা বাড়াচ্ছি। তো দেখুন আমি এগিয়ে যাচ্ছি, এখানে আমি চলে এসেছি, রাইট? এবার এখানে দেখুন কোশ্চেনটার আগে একটা ইনস্ট্রাকশন আছে, এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, এই লাইনগুলো। হুম, যাদের কাছে বই নাই এরকম কেউ একজন একটু হাত তুলুন, আমি দেখতে যাচ্ছি আপনারা পড়তে পারছেন কিনা স্ক্রিন থেকে। আচ্ছা, যাদের কাছে বই নেই এরকম দু একজন একটু হাত তুলুন। আরিফিন হাত তুলেছে, আরিফিন আনমিউট করুন। স্যার, আরিফিন জি স্যার। পড়া যাচ্ছে ভাইয়া? জি, পড়া যাচ্ছে স্যার। আচ্ছা পড়ুন, তাহলে কি লেখা আছে পড়ুন। Question 21 to 24. Complete the notes below. Choose one word only from the passage for each answer. Write your answers in boxes 21 to 24 on your answer sheet. অ্যান্সার শিটে 21 to 24-এ অ্যান্সার গুলোকে ট্রান্সফার করুন। এই ইনস্ট্রাকশনটা বলছে নিচে একটা নোট কমপ্লিশনের জিনিস আছে। আরিফিনকে ধন্যবাদ, ও সুন্দর করে পড়েছে। নোট কমপ্লিট করার এই কথাটা যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে আমাদের একটা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন। নোট কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, এমন ধরনের কোনো কথা, মানে নিচের দিকে তাকে আমরা যদি দেখি এরকম ফাঁকা জায়গা আছে, তার মানেই ওটা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন। এবং গ্যাপ ফিলিং টাইপের যত প্রশ্ন আছে একমাত্র উইথ ক্লুজ ছাড়া সবগুলোর নিয়ম একই, মানে নেক্সট ক্লাসে যেটা পড়বো ওটা ছাড়া সবগুলোর নিয়ম একই। তো যেই মাত্র আপনি দেখলেন এখানে ফাঁকা জায়গায় শূন্যস্থান পূরণ করতে হবে, আপনি কনফিডেন্ট থাকেন এটা আপনি পারবেন। সো এইটার এই লাইনটা দেখা মাত্র আমরা বুঝবো এটা হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন। দিস ইন্ডিকেটস ইটস আ গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং বোঝার পরে আপনি হচ্ছে খেয়াল করবেন যে এটাকে সলভ কিভাবে করতে হবে। আরেকটা অংশের দিকে আপনারা খেয়াল করবেন, এখানে কয়টা ওয়ার্ড লেখা যাবে। গ্যাপ ফিলিং ইনস্ট্রাকশনটা পড়ার পর সবসময় খেয়াল করবেন এখানে কয়টা ওয়ার্ড লেখা যাবে। ধরে নিবেন না যে সবসময় এখানে ওয়ান ওয়ার্ডই থাকবে, না, এটাও কিন্তু আপনার রিডিং এর একটা অংশ। এখানে 2 ওয়ার্ডস থাকতে পারে, 3 ওয়ার্ডস থাকতে পারে। হুম, এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডসও থাকতে পারে। ইনস্ট্রাকশন ওয়াইজ আপনাকে খেয়াল করতে হবে। সো যেই মাত্র আপনি ইনস্ট্রাকশনটা পড়ছেন তখন কয়েকটা জিনিসের দিকে ফোকাস করুন। বি শিওর অ্যাবাউট দ্য টাইপ অফ কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা কি টাইপের আপনি শিওর থাকেন, নিশ্চিত হয়েছেন কিনা। নোটিস হাউ মেনি ওয়ার্ডস ইউ ক্যান রাইট, কয়টা ওয়ার্ড লেখা যাবে সেটাকে খেয়াল করুন। নোটিস দ্য নাম্বার অফ কোয়েশ্চেন, কয়টা কোয়েশ্চেন আপনাকে এই চান্সে কভার করতে হবে সেটাকেও আপনি একটু খেয়াল করুন। কারণ তাহলে আপনি বুঝতে পারবেন যে কতখানি আপনার প্যাসেজ জুড়ে থাকতে পারে। যদি বেশি কোয়েশ্চেন থাকে তাহলে অনেকখানি প্যাসেজ জুড়ে আপনার অ্যান্সারটা থাকবে। এটা আমাদের পরের আর টেকনিকের জন্য কাজে লাগবে, বাট এই 3টে জিনিস আপনারা খেয়াল রাখুন। এবার আরেকটা জিনিস দেখুন, এরপরে
আমরা প্রশ্ন পড়া শুরু করব। যখন আমরা প্রশ্ন পড়ছি তখন আমরা খেয়াল করব যে প্রশ্নে প্রপার নাউন, ডেট, ইয়ার এরকম কোন শব্দ আছে কিনা যেগুলো সাধারণত সিনোনিম হয় না, ল্যান্ডমার্ক আছে কিনা, কারণ ল্যান্ডমার্ক কে নিয়ে আমরা প্যাসেজে যাব সার্চ করার জন্য। ডিরেকশন, কমপ্লিটিং নোটসে ডিরেকশন থাকবে না, এই ধরনের কোশ্চেন টাইপে ডিরেকশন থাকে না আসলে। সো ডিরেকশন নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। তো আমরা হচ্ছে কোশ্চেনটা পড়বো, কোশ্চেন এখন আমরা কোশ্চেন পড়তে যাচ্ছি, কোশ্চেনে আমরা খেয়াল করব যেটা কি কি আসলে জানতে চাচ্ছে। নাও এবার আমরা একটু কোশ্চেনটা পড়ে ফেলি, তারপর আমরা এই ধরনের কোশ্চেনের ইনস্ট্রাকশনটা একটু খেয়াল করব বা টেকনিকটা একটু খেয়াল করব। তো চলুন আমরা দেখি গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন এখানে কি জানতে চাচ্ছে। যাদের কাছে বই নেই এরকম আরেকজন হচ্ছেন জান্নাতুল ফেরদৌস। তো জান্নাতুল ফেরদৌসকে আমরা একটু আনমিউট করতে দেই। জান্নাতুল, আপনি আমার সাথে এখন একটু প্রশ্নটা পড়ে শোনাবেন সবাইকে। জি স্যার। আমরা প্রথম প্রশ্নটা পড়বো একটু, ঠিক আছে? শুধু প্রথম প্রশ্ন, তার আগে দেখুন একটা হেডলাইন আছে, পড়ুন তো কি লেখা। দ্য স্টেপ দ্য পিরামিড অফ স্টেপ জোসা। পিরামিড অফ ডেজো স্যার। হ্যাঁ, মানে একই কথা আর কি, নতুন কোনো তথ্য নেই। তারপর প্রথম লাইনটা একটু পড়ুন, কি লিখেছেন। The complex that includes the step pyramid and its surroundings is considered to be as big as an ইজিপশিয়ান Egypt. ড্যাশ অফ দ্য পাস্ট, Egyptian তাই না? dash of ইজিপশিয়ান the ড্যাশ অফ দ্য পাস্ট। তাহলে এই জায়গাটায় কি বসতে পারে, এটাই এখন আমাদেরকে খুঁজতে হবে। তা আপনি এই লাইনটা যখন পড়ছেন তখন আপনি খেয়াল করবেন এই লাইনটার ভিতরে এমন কোনো শব্দ আছে কিনা যেটা ধরে আপনি প্যাসেজে গিয়ে সার্চ করতে পারেন, ল্যান্ডমার্ক আছে কিনা। কমপ্লেক্স শব্দটার মানে কি? জটিল। জটিল, রাইট? কিন্তু খেয়াল করুন এখানে কনটেক্সটটা খেয়াল করুন, দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস দ্য স্টেপ পিরামিড। যে কমপ্লেক্সের ভিতরে স্টেপ পিরামিড আছে, রাইট? স্টেপ পিরামিড তো আসলে একটা বিল্ডিং। বিল্ডিং যে বিভিন্ন কমপ্লেক্সের মধ্যে থাকে এটা খেয়াল করেছেন? বিল্ডিং কমপ্লেক্স বলেন না অনেক সময়, ওই জি কমপ্লেক্সটা কি আসলে? বিল্ডিং কমপ্লেক্স জিনিসটা কি? বিল্ডিং কমপ্লেক্স হচ্ছে আম, কয়েকটা বিল্ডিং মিলে একটা, যদি আপনার আবাস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থাকে না, যে অনেকগুলো অ্যাপার্টমেন্ট মিলে, অনেকগুলো লম্বা লম্বা বিল্ডিং মিলে একটা হচ্ছে ওরা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করেছে, এখানেও ওই জিনিসটা বোঝাচ্ছে। যে কমপ্লেক্স বলতে এখানে যে জায়গাটাকে বোঝাচ্ছে, এরিয়া আসলে, হ্যাঁ এরিয়া। কিন্তু এটা একটা আমাদের ল্যান্ডমার্ক হতে পারে। তো কমপ্লেক্সটাকে মার্ক করুন, দ্যাট ইনক্লুডস জাস্ট স্টেপ পিরামিড, যে কমপ্লেক্সের ভিতরে স্টেপ পিরামিড আছে, এন্ড ইটস সারাউন্ডিং, এবং ইটস সারাউন্ডিংটা আছে, ইজ কনসিডার। এবার আপনাকে খেয়াল করতে হবে, ইজ ইজ হচ্ছে এখানে আমাদের, ইজ কনসিডার মানে তাকে কনসিডার করা হয়। প্রশ্ন হচ্ছে ইজ এর সাবজেক্ট কে? জান্নাতুল বলুন তো দেখি, কে কাকে কনসিডার করা হয়? স্টেপ পিরামিডকে। সবার জন্য সবাইকে ওপেন করে দিই আমি। সবাই কার কি মনে হয় ইজ এর সাবজেক্ট কে? ইজিপশিয়ান কমপ্লেক্স ইজিপশিয়ান কমপ্লেক্স আসলে, হ্যাঁ, এখানে সাবজেক্ট হচ্ছে কমপ্লেক্স। ইটস সারাউন্ডিংস না, ইটস স্টেপ পিরামিডও না, কারণ এই স্টেপ পিরামিডটা আসলে আহ, আগে ড্যাট আছে আর কি। ড্যাট থাকলে এই অংশটুকু আসলে এডিশনাল। এই অংশটুকু আমাদের জন্য আহ খুব ইম্পর্টেন্ট না। এই ড্যাট থেকে মেইন ভার্বের আগ পর্যন্ত যে অংশটুকু, আমি এটাকে আপনাদের আরেকটু সুন্দর করে দেখাই। তো দেখুন কমপ্লেক্স বলে ওরা শুরু করেছে, তারপর দ্যাট দিয়ে যে কথাটুকু যোগ করছে মেইন ভার্বের আগ পর্যন্ত, ইজের আগ পর্যন্ত, এইটুকু হচ্ছে এই কমপ্লেক্সের ব্যাপারে একটা তথ্য। হুম এটা মূল সাবজেক্টের অংশ না। তাহলে মূল সাবজেক্ট হচ্ছে কমপ্লেক্স ইজ কনসিডার, মানে যে কমপ্লেক্সের স্টেপ পিরামিড আছে সেই কমপ্লেক্সটাকে কনসিডার করা হয় অ্যাজ বিগ অ্যাজ। বিগ অ্যাজ মানে হচ্ছে এটা ততটাই বড় যতটা বড় ইজিপশিয়ান কিছু একটা। এখন জান্নাতুল আমাদেরকে খুঁজতে হবে এই কমপ্লেক্স নিয়ে ওরা কোথায় বলেছে এবং সেই কমপ্লেক্সটা আসলে কত বড়, যার সাথে ওরা তুলনা করেছে ইজিপশিয়ান কোন একটা কিছুর সাথে। ওকে, তো আমরা জান্নাতুলকে দিয়ে এবার এই প্রশ্নটা পড়াবো। এরপরে আপনারা আর কারা কারা বাকি প্রশ্নগুলো পড়তে আগ্রহী আপনারা একটু হাত তুলে রাখবেন, আমি আপনাদের মধ্যে থেকে কয়েকজনকে পড়ানোর চেষ্টা করব। আমরা জান্নাতুলের সাথে এখন আমরা যাচ্ছি, আমরা দেখব প্যাসেজে কমপ্লেক্স শব্দটা কোথায় আছে। এখন একটা জিনিস, এটা যেহেতু আমাদের 21 নম্বর
প্রশ্ন এবং তার আগে যে তার প্রশ্ন আছে, আমরা ঠিক শিওর না এটার অ্যান্সারটা প্যাসেজের কোন জায়গায় থাকতে পারে, কারণ তার আগে আরো প্রশ্ন ছিল আসলে। হ্যাঁ, তো আমরা যখন ফাইনাল এক্সাম দিতে যাচ্ছি আমরা হয়তো আগের প্রশ্নগুলো পড়লে আমরা হয়তো পেয়ে যাব এটাকে সহজে, বাট এখন আমাদেরকে একটু খুঁজতে হবে। সবাই একটু, আপনাদের যাদের কাছে বই আছে তারা সহ এবং জান্নাতুল্লাহ আর আমি স্ক্রিন থেকে খুঁজতেছি, সবাই একটু খুঁজুন তো দেখি কমপ্লেক্স শব্দটা কেউ খুঁজে পাচ্ছেন কিনা। কমপ্লেক্স পেলে একটু আনমিউট করে বলবেন যে স্যার কমপ্লেক্স পেয়েছি। জান্নাতুল, আপনি আর আমি জন্য একটু দেখতে থাকি। দেখুন প্যারাগ্রাফ এ তে কমপ্লেক্স আছে নাই মনে হয় না, নাই স্যার। বি তে কমপ্লেক্স দেখতে পাচ্ছি, সেতে আছে। সিতে আছে, দেখি কই কই বিতে ইতিহাস সিতে কমপ্লেক্স দেখতে পাচ্ছি, এই যে সিতে কমপ্লেক্স, আছে এটাও স্যার, তো সিতে complex। সিতে স্যার সিটি আছে। সিতে 1 2 3 4 আচ্ছা 5 6 স্যার নাম্বার ডিতেও লাইনে, আছে। 6 নাম্বার লাইনে। বিতেও আছে, ডি কোথায় লাগে? বি না ডিতে, ডি স্যার। ডিতে আছে, সি আর ডি। ডি এখন এখানে তো কমপ্লেক্স আমরা পেলাম, আমাদের আরো কিছু ল্যান্ডমার্ক দরকার, সেটা হচ্ছে ইজিপশিয়ান কিছু একটা। ইজিপশিয়ান শব্দটা এখানে আছে, কমপ্লেক্স তো পেলাম আমরা, ইজিপশিয়ান শব্দটা পাচ্ছি, শুধু দ্বিতীয় ইজিপশিয়ান। আছে, দ্বিতীয় আছে স্যার এনশিয়েন্ট 1 নাম্বারে ইজিপশিয়ান আছে না না এতে না, না না খেয়াল করুন স্যার। জিনিসটা, আমরা স্যার 1 একই সাথে নাম্বারটাই দেখতে হবে আমরা কি করব, আমরা স্যার। আনসার কমপ্লেক্সে ডিতে প্রথম আছে। প্রথম পেয়েছি না, ওই একই প্যারাগ্রাফে মানে মাল্টিপল ল্যান্ডমার্ক আছে কিনা এটা আমরা খুঁজবো, কারণ আমরা একটা ল্যান্ডমার্ককে অনেক প্যারাগ্রাফে পেয়ে গেছি, এখন তো সবগুলো আমরা পড়বো না। এবার আমরা সেকেন্ডে যাব যে অন্য কোন প্যারাগ্রাফ আছে যেটাতে দুইটা আমাদের ল্যান্ডমার্ক আছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো আর কোন প্যারাগ্রাফ স্যার আছে যেখানে একই সাথে কমপ্লেক্স এবং ডিতে স্যার। কমপ্লেক্স আছে স্যার। তিনটাই আছে স্যার। ডি ডি এনশিয়েন্ট আছে, এই যে ইজিপ্ট আছে তাই না, ইজিপ্ট আছে, রাইট, এইটা হচ্ছে আমাদের জন্য, এখানে ইজিপ্ট আছে, কমপ্লেক্স আছে। সবাই কমপ্লেক্স বুঝলেন কিনা টেকনিকটা, আমি আপনাদেরকে আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি খুঁজতেছিলেন কমপ্লেক্স এবং ইজিপশিয়ান, রাইট? তো খুঁজতে গিয়ে দেখলেন যে প্যারাগ্রাফ এতে, হুম, এতেও কমপ্লেক্স আছে, এতেও কমপ্লেক্স আছে, আপনার বিতেও কমপ্লেক্স আছে, সব জায়গায় কমপ্লেক্স আছে, মানে দুই তিনটা পেয়েছেন কমপ্লেক্স আছে। কমপ্লেক্স এখানেও আছে, কমপ্লেক্স ধরুন এখানেও আছে, সিতেও কমপ্লেক্স আছে, রাইট? এখন কোনটা আপনি পড়বেন? তিনটাই কি পড়বেন? তিনটা পড়া তো ভালো টেকনিক হতে পারে না। এবার চেক করেন কোনটাতে মাল্টিপল ল্যান্ডমার্ক আছে। দেখলেন বিটাতে ইজিপ্ট আছে বা ইজিপশিয়ান আছে, ইজিপশিয়ান বা ইজিপ্ট আছে, তখন আপনার এখন প্রায়োরিটি হচ্ছে আগে আপনার বিটা পড়ে দেখা উচিত যে ওইখান থেকে কোশ্চেন অ্যান্সারটা ম্যাচ করে কিনা। এখন আপনার যেটা হলো সেটা হচ্ছে বিতে আপনি ইজিপ্ট পেয়েছেন এবং আপনি কমপ্লেক্সও পেয়ে গেছেন। তার আগে আরেকবার ভালো করে খেয়াল রাখেন আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা। কমপ্লেক্সটা যেটাতে স্টেপ পিরামিড আছে সেটা ইজিপশিয়ান কোন একটা কিছুর সমান বড়। জান্নাতুল, চলেন তো আমরা একটু পড়ে দেখি এরকম কোন কথা দিতে আমরা পাচ্ছি কিনা। ডির প্রথম থেকে একটু পড়া শুরু করুন। জান্নাতুল কি লেখা আছে? when finally, When finally completed, আচ্ছা the জান্নাতুলের step কথাটা একটু pyramid. আস্তে শোনা যাচ্ছে, আপু একটু মাইকটা কাছে আনতে পারবেন কিনা দেখুন তো। Ji sir, ji sir. When finally completed, the step pyramid was 62 2 meters high meters and high was the tallest structure of structure its of time. its time. The The complex complex in which it was built was the size of a city in ancient Egypt and included a temple, courtyard, courtyard, shrine, shrine, and and living living quarter quarters for for the the priest. priest. প্রিস্ট আর কি, প্রিস্টদের। তাহলে আমরা এখানে কমপ্লেক্স কথাটাও পেয়ে গেছি, এখানে আমরা ইজিপ্ট কথাটাও পেয়ে গেছি, এখানে আমরা বোধহয় অ্যান্সারটাও পেয়ে গেছি। কেউ কেউ অ্যান্সারের সাথে ম্যাচ করে ফেলতে পারছেন আপনারা ইতিমধ্যেই। বাকি সবাই সহ আমরা চলুন একটু ব্যাপারটা বুঝে দেখি এখানে ইজিপ্ট এবং কমপ্লেক্স নিয়ে কি বলেছে। আচ্ছা এখানে বলছে যে এই কমপ্লেক্সটা ইজ বিল্ড, এটার সাইজ হচ্ছে সাইজ অফ এ সিটি ইন এনশিয়েন্ট ইজিপ্ট। প্রাচীন ইজিপ্টের একটা, এনশিয়েন্ট মানে তো ফেরদৌস, জানতো ফেরদৌস প্রাচীন, রাইট? মনে আছে না আমাদের? তো প্রাচীন ইজিপ্টের একটা সিটির সমান, আর এটার ভিতরে টেম্পল আছে, ছিল আর কি, ইনক্লুডেড পাস্ট টেন্স। টেম্পল ছিল, কোর্টইয়ার্ড মানে উঠান ছিল, শ্রাইন মানে মাজারের মতো থাকে না ওগুলা ছিল, এবং প্রিস্ট যারা আছে, প্রিস্ট মানে হচ্ছে পুরোহিতরা যারা পূজা টুজা করায়, তাদের থাকার জন্য লিভিং কোয়ার্টারও ছিল। Quarter ছিল। জান্নাতুল
এই প্রশ্নে ইজিপশিয়ান কি বুঝতে পারে বলে আপনার মনে হয় অফ দ্য পাস্ট? স্যার কোয়ার্টার্স। ইজিপশিয়ান কোয়ার্টারের সমান বড় ছিল কমপ্লেক্সটা? স্যার টেম্পল। টেম্পলের সমান বড় ছিল? স্যার শিওর লাস্ট না। চান্স, 3টা চান্স দিব, পারলে জান্নাতুল চা পাবে। বলেন ইজিপশিয়ান কিসের সমান বড়? বাকিদের জন্য আমি চ্যাট বক্স ওপেন করছি এনশিয়েন্ট। এখনই। এনশিয়েন্ট হচ্ছে পাস্টের সিনোনিম। এই যে ইজিপশিয়ান ড্যাশ অফ দ্য পাস্ট বলেছে না, ওটা বলছে ওই যে এনশিয়েন্ট ইজিপ্ট, এনশিয়েন্টের সাথে মিলে যাচ্ছে। কোনো সমস্যা নেই জান্নাতুল, আমরা একটু চ্যাট বক্সটা ওপেন করি, দেখি জনগণ কি বলছে। চ্যাট বক্স ওপেন হয়েছে, কার কি মনে হয় অ্যান্সার কি? এই দেখেন জান্নাতুল, ঝড় উঠে গেছে চ্যাট বক্সে। সিটি। কেন সিটি? এবং সিটিটা আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ হচ্ছে কি, এই যে সাইজ অফ এ সিটি বলেছে না জান্নাতুল, সাইজ অফ এ সিটি, স্যার তার মানে সিটির সমান, তার মানে অ্যাজ বিগ অ্যাজ ইজিপশিয়ান সিটি। সিটি। ওকে, এটা একটু ঘুরায় বলছে। এখন বোঝা যাচ্ছে তো? ভুল হওয়াটা জি কোনো স্যার। সমস্যা না, বোঝাটা হচ্ছে জরুরি। কারণ আপনি তো এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছেন না, হ্যাঁ? জি এই স্যার। জন্য আপনি এখন ভুল করবেন, করেও আমরা যেন সবাই বুঝতে পারি। ওকে জানতো, সুন্দর হয়েছে, সুন্দর করে পড়েছেন আপনি। তো এরপরে পরের প্রশ্নটার দিকে আমরা চলে আসতেছি, আর বাকি সবাই আপনার ওকে, সিটি আমাদের হচ্ছে অ্যান্সার, এটা একটু ঘুরিয়ে এসেছে। তো এবার আমরা হচ্ছে নাফিসার কাছে যাব। আমাদের সিরিয়াল সেকেন্ড ছিলেন নাফিসা। নাফিসা আপনি একটু আনমিউট করুন ম্যাম। পরের সেন্টেন্সটা আপনি একটু পড়ুন, কোশ্চেনটা একটু পড়ুন, কি লেখা আছে? The area outside the pyramid included accommodation that was occupied by Dash, along with many other buildings and features. আচ্ছা, দ্য এরিয়া আউটসাইড দ্য বিল্ডিং, বিল্ডিং এর আউটসাইডে যে এরিয়াটা ছিল, তাহলে এখানে আবার সাবজেক্ট কে, সাবজেক্টটাকে খেয়াল করুন, এখানে ভার্ব হচ্ছে ইনক্লুডেড, মানে তার মধ্যে ছিল। ইনক্লুডেড এর সাবজেক্ট কে, কোথায় ইনক্লুডেড ছিল নাফিসা? এরিয়াটায়, এই যে এরিয়াটা আর কি, জি হ্যাঁ স্যার, এরিয়াটা, এরিয়াটা। এরিয়াটাতে ইনক্লুডেড ছিল। কোন এরিয়া? যে এরিয়াটা হচ্ছে পিরামিডের আউটসাইডে, মানে বাইরের অংশে। সেটার ভিতরে ছিল অ্যাকোমোডেশন, এছাড়াও ছিল আরো কিছু বিল্ডিং এবং কিছু ফিচার্স। পিরামিডের বাইরের অংশে অ্যাকোমোডেশন ছিল, রাইট? সো অ্যাকোমোডেশন এবং আরো কিছু ফিচার্স টিচার্স ছিল। এখন এই বাক্যে আপনি আবার যদি একটু তাকান, আহ, এখানেই কিন্তু আপনি আসলে অ্যাকোমোডেশনের সিনোনিম পড়েছেন। আপনি কি অ্যাকোমোডেশনের সিনোনিমটা খুঁজে বের করতে পারছেন? আমরা এই এই জায়গাটুকুর ভিতরে যে সেন্টেন্সটা পড়ছি ওটার ভিতরেই অ্যাকোমোডেশনের একটা সিনোনিম আছে। দ্য কমপ্লেক্স থেকে আরেকবার পড়ুন নাফিসা, আপনি এই লাইনটা একটু পড়ুন, তাহলে হবে। সবার সামনে একটু পড়ুন, দ্য The কমপ্লেক্স। complex in which it was built was the size of a city in ancient Egypt and included a temple, a courtyard, shrines, and living quarters for the priests. এখন কমপ্লেক্সই যে আউটসাইড অফ দ্য আমাদের পিরামিড, এটার মানেটা আমরা বুঝতে পারছি, কারণ কমপ্লেক্সের মিনিংই হচ্ছে সেটা, তাই না? যে এটার জি ভিতরে সবকিছু আছে। তাহলে আমাদের পিরামিডের বাইরের অংশে কি আছে? কমপ্লেক্সটা আছে। ব্যাপারটা অনেকটা এরকম আর কি, যে আমি বললাম এই জায়গাটুকু হচ্ছে করিমের জমি, করিমের জমির ভিতরে একটা গাছ আছে, তাহলে গাছের চারপাশে কে আছে? করিমের জমি, রাইট নাফিসা? জি বুঝতে পেরেছেন? তো জি জি সেরকম এখানে যখন বললো যে কমপ্লেক্সটা, এখানে আমাদের বললো যে আহ, হ্যাঁ, এই সেন্টেন্সটা ছিল এরকম, দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড ইনক্লুডেড সামথিং। আর এখানে বললো দ্য কমপ্লেক্স ইন হুইচ ইট ওয়াজ বিল্ড, তার মানে কমপ্লেক্সটাই হচ্ছে পিরামিডের আউটসাইডের অংশ। এখানে নাফিসার জন্য আমার প্রশ্ন, অ্যাকোমোডেশনের সিনোনিম আছে এই সেন্টেন্সটায়, সেটা কি? included. ইনক্লুডেড মানে ভিতরে আর কি, এই যে ইনক্লুডেড না, এখানে মানে এই এই প্যাসেজটা আপনি পড়লেন না লাইনটা, এটার ভিতরে জি অ্যাকোমোডেশন মানে বাসস্থানের সিনোনিম আছে। বাসস্থানের সিনোনিম কোনটা? The living quarters. লিভিং কোয়ার্টার। এবার এখানে একটা কথা আছে, অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকুপাইড বাই, মানে অ্যাকোমোডেশন যেটাতে থাকতো, অকুপাইড মানে হচ্ছে দখল করে থাকা বা অবস্থান করা। এই লিভিং কোয়ার্টার গুলোতে কারা অবস্থান করতো নাফিসা? Priest. তাহলে আপনার অ্যান্সার কি? The priest. Priest ই এবং হবে।
অ্যান্সার হচ্ছে প্রেসড। বাকি সবাইকে একটু জিজ্ঞেস করি তারা কি স্যাটিসফাইড কিনা। সবাই কি ওকে? আমাদের অ্যান্সার কি হবে বলুন তো? জি স্যার, প্লিজ হবে স্যার স্যার। প্লিজ। এখানে এখানে রাইট, বলছো অকুপাইড, কিন্তু পেসে তো অকুপাইড এর কোনো কথাই বলছে না। অবশ্যই থাকবে না, থাকলে আমাদের টেস্ট কি থাকলো? ভার্ব যেগুলো প্যারাফ্রেজ থাকবে। করা আছে আরেকটা স্যার, জিনিস, প্যারাফ্রেজ। হ্যাঁ আরেকটা জিনিস আমরা মনে রাখি, ভার্ব যেটা থাকবে ভার্ব গুলো কিন্তু কি থাকবে? প্যারাফ্রেজ করা থাকবে, মোটামুটি নিশ্চিত। দুইটা জিনিস অবশ্যই প্যারাফ্রেজ করা থাকার চান্স স্যার 99 থাকে। অকুপাইড কি তৈরি করা? না, অকুপাইড মানে দখলে দখল। ওই যে থাকা, দখল থাকা। ওই যে পাক জি, বাহিনী কি দখল ছিল? করে থাকে। অকুপাইং জি স্যার, অকুপাইং আর্মি ছিল, পাক বাহিনী দখলদার জি আর্মি। স্যার, আচ্ছা, একটা বসবাস জিনিস করা, দখল করে থাকা। দখল করে থাকা, গুড। কোনো এখানে কিছুতে পেস থাকা, বসে থাকা। আচ্ছা, তো দখল করে থাকা বা বসে থাকা আর কি, এই যেটা বললেন। So, এখন একটা জিনিস আমরা মনে রাখি, আমরা যখন কোয়েশ্চেনের সাথে থেকে প্যাসেজে যাচ্ছি, মোটামুটি আমরা ধরেই নিব ভার্বস, অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভস, এগুলো কি হবে? মোস্ট লাইকলি টু বি প্যারাফ্রেজড। আমরা যদি কোনো ভার্ব দেখি, এই যে ভার্ব, মেনি, আদার, হ্যাঁ, অ্যাডজেক্টিভস, এগুলো যদি আমরা দেখি, অ্যাডভার্বস, মডিফায়ার যেটাকে আমরা বলি, অবশ্যই মানে মোটামুটি নিশ্চিত এটা প্যাসেজে প্যারাফ্রেজ করে দেওয়া থাকবে। আর যদি আমরা নাউন পাই, নাউন বলতে নাউন স্পেশালি, স্পেশালি আমরা যদি পাই হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন, নাম্বার, হুম, ডেট, এগুলো যদি থাকে, there is a chance that they will not be paraphrased. তো তাদের একটা চান্স থাকে যে প্যারাফ্রেজ হবে না। এই জন্যই আমি আপনাদের বলেছি ল্যান্ডমার্ক হচ্ছে প্রপার নাউন, নাম্বার, ডেট, এগুলো, কারণ এগুলো একটা চান্স থাকে যে এগুলো আসলে প্যারাফ্রেজড হবে না। এই অংশটুকুর স্ক্রিনশট আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এখান থেকে আমাদের হচ্ছে এই দুটো প্রশ্নের জবাব কিন্তু চলে আসলো। একটা জিনিস আপনারা খেয়াল করুন, আমাদের আহ প্রথম প্রশ্নটার অ্যান্সার যেখানে ছিল, দ্বিতীয় প্রশ্নটার অ্যান্সার কিন্তু তারপরে থাকলো। এটা গ্যাপ ফিলিং এর একটা বৈশিষ্ট্য। গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন আমরা যখন সলভ করছি, আমরা মনে রাখবো যে এটা গ্যাপ ফিলিং এর একটা বৈশিষ্ট্য, যে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নের অ্যান্সার গুলো সিকোয়েন্স মেনটেন করে। ক্লাস ওয়ান, ওকে। সো এই দুটো প্রশ্ন সলভ করলাম আমরা, এটা মোটামুটি আমাদের জন্য ইজি ছিল, বাট টেকনিকটা এটাই। তা এবার আমরা দুটো সলভ করার পরে আবার আমরা একটা জিনিস দেখি। আজকে আমরা যে কোশ্চেন টাইপটার দিকে প্র্যাকটিসটা করছি, এটার নাম হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজ টাইপের গ্যাপ ফিলিং প্রশ্নগুলোর অ্যান্সার লোকেশন গুলো ফলো করবে সিকোয়েন্স, সিরিয়ালে আসবে। একের অ্যান্সার যেখানে আছে, দুইয়ের অ্যান্সার তার পরে আছে, তিনের অ্যান্সার থাকবে তারপরে। ওকে। দ্বিতীয় যে ইনফরমেশন বা ফিচারটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে কোশ্চেন উইল জেনারেলি কন্টেইন ল্যান্ডমার্ক। কোশ্চেন গুলোতে সাধারণত ল্যান্ডমার্ক থাকবে। নাও সাধারণত কথাটার মানে হচ্ছে মাঝে মাঝে নাও থাকতে পারে, মনে থাকবে। সাধারণত থাকে মানে হচ্ছে মাঝে মাঝে দুই একটা কোশ্চেন নাও ল্যান্ডমার্ক থাকতে পারে। নাও যদি না থাকে তাহলে আমরা কি করব? তাহলে টেকনিক আছে, prioritize the question with the landmark rather than the one without. ওই কোশ্চেন টাইপকেই আগে দেন যেটার সাথে ল্যান্ডমার্ক আছে, যেটার সাথে ল্যান্ডমার্ক নাই ওটাকে বাদ রেখে আগে দেওয়ার চেষ্টা করেন ওই কোশ্চেন টাইপটাকেই যেটার সাথে ল্যান্ডমার্ক আসলে আছে। নাও এবার আমরা হচ্ছে পরের অংশের দিকে আবার চলে যাচ্ছি। তো দেখি আমরা পরের প্রশ্নগুলোকে কিভাবে সলভ করা যেতে পারে। ডি প্যারাগ্রাফের অল্প একটু অংশ থেকে আমরা দুটো প্রশ্নের জবাব পেয়ে গেছি। আমাদের আরো দুটো প্রশ্ন আছে, দ্রুত আমরা এটাকে একটু ট্রাই করি এবং সময় থাকলে আমরা আরেকটা প্যাসেজের কোশ্চেনও দেখবো। গ্যাপ ফিলিং উইথ ক্লু, উইদাউট ক্লু আজকে আমরা দেখছি। উইথ ক্লু টাইপের প্রশ্ন আমরা দেখবো হচ্ছে আগামী ক্লাসটাতে। সাজু আমাদেরকে এখন হেল্প করবে। সাজু, আপনি একটু আনমিউট করুন। সাজু 1 2, জি। হ্যাঁ আনমিউট করেছেন। সাজু, আপনি আমাদেরকে 23 নম্বর প্রশ্নটা পর্যন্ত একটু পড়ে শোনান। A এ wall, ওয়াল, a wall ran around the outside of the complex, and a number of false entrances
were built into this. In addition, a long dash encircled the wall. এই পর্যন্ত আমরা থেমে যাই। এবার আমাদেরকে খোঁজ করতে হবে এখানে যে নাউনটা আছে সেটা সাজু, সেটা কি? ওয়াল। Wall. ওয়ালের কথা কোথায় বলেছে? Yes. ওয়ালটা কোথায় আছে? কমপ্লেক্সের আউটসাইডে আছে এবং এটার সাথে ফলস এন্ট্রেন্স Entrance আছে। আছে, হ্যাঁ। হুম এটার মধ্যে তৈরি করা আছে, এই তথ্যটাও আছে। এর ছাড়াও সাজু কি আছে? এ A লং long dash ড্যাশ encircled, a long dash encircled এনসার্কেলড দ্য the ওয়াল। wall. এনসার্কেল মানে কি? গোলাকার ঘেরাও করে চারদিকে রাখে, হ্যাঁ, বৃত্তাকার, হ্যাঁ, চারপাশে আর কি ঘেরাও করে রেখেছে। ঘেরাও করে। তাহলে ওই যে ফলস এন্ট্রান্স ছাড়া আর কোন জিনিসটা ওয়ালকে ঘিরে রেখেছে সাজু? আমরা সেটা এখন আবার লম্বা, এটাই হ্যাঁ। সার্চ করব। তো আমরা ডি প্যারাগ্রাফ পড়ছিলাম, একটু দেখুন তো এখানে ওয়াল কথাটা সাজু চোখে পড়ছে কিনা এরপরে কোথাও, কারণ সিরিয়ালি আসবে। আমরা লাস্ট অ্যান্সার পেয়েছি কোয়ার্টার, এই যে ওয়াল, প্রিস্ট এই যে থেকে দা ওয়াল, পরের অংশে আছে, তাই না? দা ওয়াল, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি পরের লাইনটা থেকে একটু পড়ুন। ইট কাভার্ড It covered a region of 16 hectares and was surrounded by a wall 10.5 meters high. The wall had 13 false doors cut into it, with only one true entrance cut into the southeast corner. The entire wall was then ringed by a trench 750 meters long and 40 meters wide. আরেকটা লাইনও পড়ুন, তাহলে ওভারঅল মানে The সিচুয়েশন false, অ্যান্সার the চলে false, এসেছে। the false doors and the trench were incorporated into the complex to টু discourage ডিসকারেজ unwanted আনওয়ান্টেড। visitor. একটা If সেন্টেন্স আগে মানে বেশি পড়েছেন, একটা সেন্টেন্স পরে এক্সট্রা পড়েছেন, কিন্তু ওভারঅল আপনি কাহিনীটা মোটামুটি বুঝতে পারবেন। হুম, তো সাজু, আপনি কি মনে হয় এখান থেকে আপনি কি জানতে পারলেন, কি হয়েছে এখানে আসলে? আচ্ছা, এখানে 13টা ফলস দরজা ছিল, যেটাকে কেটে একটা দরজা বানানো হয়েছিল, এবং সেটা সাউথ ইস্ট কর্নারে, এবং পুরো এন্টার ওয়ালটা রিঞ্জ করা হয়েছিল 750 মিটার লং এবং 40 মিটার ওয়াইড একটা দেওয়াল দিয়ে। ট্রেঞ্চ দিয়ে আর কি, তাই না? ট্রেঞ্চ, ট্রেঞ্চ। হ্যাঁ, হ্যাঁ, কারণ ট্রেঞ্চ জিনিসটা ধরেন আপনি জানেন না, কিন্তু হ্যাঁ, এইটুকু তো বুঝতে পারতেছেন যে এটার হ্যাঁ, চারপাশে ট্রেঞ্চ ছিল। ট্রেঞ্চ, হ্যাঁ, সাজু, আপনার অ্যান্সার কিন্তু তাতে চলে আসতেছে। হ্যাঁ। বাকি সবাই, সবার কি মনে হয়? সবাইকে একটু আনমিউট করতে দিই। হ্যাঁ, সবাই আপনাদের কি মনে হয়? ট্রেন্স হবে। ওয়ালের চারপাশে কি আছে? ট্রেঞ্চ জিনিসটা কি? কে বলতে পারবে ট্রেঞ্চ ট্রেন্স। জিনিসটা কি? পরীক্ষা, পরীক্ষা পরীক্ষা। সাবাস। ট্রেঞ্চ মানে হচ্ছে পরীক্ষা। And পরীক্ষা পরীক্ষা জিনিসটা কি আসলে? এইটা হচ্ছে চক্রাকার এরকম। খাল স্যার, ক্যানেল ক্যানেল টাইপের স্যার, খাল না, মানে ক্যানেল খালের হবে, লেক ক্যানেল টাইপের স্যার, ছোট লেক টাইপের ক্যানেল স্যার, ছোট লেক, চিকন লেক। যুদ্ধের জন্য অনেক সময় যুদ্ধের সময় এটা এটা হচ্ছে মানে বেটার এক্সপ্লেনেশন। মহানবীর পরীক্ষা খনন করেছিল। স্যার এটাকে তো হ্যাঁ, আমরা সুড়ঙ্গ বলতে পারি না? না আমরা না না, খাতো সুড়ঙ্গ বোঝানোর না, চেষ্টা সুড়ঙ্গ করি। না। বিভিন্ন সুড়ঙ্গ সিনেমাতে এটা বেটার দেখানো হবে হয়েছে। বলা। পরীক্ষাই মানে বাংলাটা হচ্ছে পরীক্ষাই। ব্যাপারটা আমি একটু আপনারা অনেকেই স্যার চোখে দেখতে লালবাগের পাচ্ছেন। কেল্লার মধ্যে আছে ওটা, ওই যে হ্যাঁ একটা এই বুড়িগঙ্গা নদী পর্যন্ত একটা হ্যাঁ। কাটা ছিল। আচ্ছা, এবার এবার দেখেন, এটা হচ্ছে আপনার বিল্ডিং, ঠিক আছে? ঠিক আছে, সাজুর সাজুর বাসা হচ্ছে এটা। এখন সাজু চায় না যে ওর বাসার ভেতরে মানে চোররা আসুক। ও চারপাশে নিরাপত্তার জন্য কি করছে, এই চারপাশ ঘেরাও করে একটা ছোট খালের মতো কাটছে, খাল কেটে রাখছে। খালটা গভীর, মোটামুটি গভীর, যেন কেউ দৌড়ে আসলে এই খালের মধ্যে পড়ে যায়। এবং এই খালের মধ্যে ও আবার কুমির ছেড়ে দিয়ে রাখছে। স্যার আমার আগের ফুলের যুগের নাম সব আছে। রাজবাড়ির চারপাশে স্যার এটা আছে খাত স্যার, বলা হ্যাঁ হয় অনেক সময়, সব স্যার খাত রাজবাড়ির করে। চারপাশে আছে। হ্যাঁ। তো এর স্যার এখন কেউ এটা যদি আবার আসতে রাজবাড়ি চায় ছিল। তাহলে কি করবে? এইখান থেকে একটা আছে আর কি, কি বলে, কাঠের মতো আছে, এটা ফেলে দিবে। ফেলে দিলে এটার উপর দিয়ে কাঠটা পড়বে, তখন হচ্ছে কেউ সাজুর বাসায় আসতে পারবে। আর ও যদি এটা আবার তুলে ফেলে তাহলে কিন্তু কারোর সাধ্য নাই এটারে। হ্যাঁ, স্যার এটা হচ্ছে ওই যে বাহুবলী, বাহুবলী সিনেমাতে এরকম একটা ব্যাপার ছিল। বাবুলি সিনেমা দেখি নেই, but যদি আপনি বুঝে থাকেন তাহলে ঠিক আছে। এটা সব হ্যাঁ রাজবাড়িতেই আছে স্যার, হ্যাঁ, সব স্যার অনেক রাজবাড়িতে আছে, ছবি অ্যাকশন স্যার। সব সব each and রাজবাড়িতে everything। আছে। এখানে কারো বাসায় কি আছে? আপনাদের কারো বাসায় কি এরকম পরীক্ষার কাটা আছে? তাহলে বুঝতাম যে আমরা রাজার বংশের কেউ আমাদের সাথে আছে ব্রেনের কিনা। স্ল্যাব দেয় আর কি। স্ল্যাব দেয়। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের ড্রেন আছে, আমাদের আসলে আর নাই, স্যার ট্রেঞ্চ নাই, নাই, বানানোর চিন্তা ভাবনা আছে আর কি। জি স্যার, ব্রেন আছে। ড্রেন আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, ওকে, ড্রেন আছে। এনিওয়ে, সাজু খুব সুন্দর করে পড়েছে এবং সাজু অ্যান্সারও বের করে দিয়েছে। সাজু তারপরও, আচ্ছা হ্যাঁ, সাজুর অ্যান্সারও হয়ে গেছে। এটার চারপাশে একটা ওয়াল আছে, ওয়ালটা এত
মিটার উঁচু, এত মিটার এদের জিনিসগুলো দিয়ে দিয়েছে। কোন জায়গায় অ্যান্সারটা আসলো ওই জায়গাটাকে মার্ক করে রাখেন। ট্রেঞ্চ এইখান থেকে এসেছে, রাইট? এই যে এখানে ট্রেঞ্চ, রিঞ্জড বাই ট্রেঞ্চ। রিঞ্জ মানে হচ্ছে চারপাশে একদম খাত কেটে, হ্যাঁ, আরো নিরাপদ করা আর কি। এখান থেকে আপনাদের অ্যান্সার আসলো। আমরা একটু মার্ক করি জিনিসটা। আমাদের প্রথম অ্যান্সারটা এসেছে এই জায়গা থেকে, না, প্রথম অ্যান্সার এসেছে এই জায়গা থেকে, সিটি। যেখান থেকে অ্যান্সার আসবে মার্ক করবেন। কাগজে কলমে যখন পরীক্ষা দিচ্ছেন তখন আপনি পেন্সিল দিয়ে মার্ক করবেন। কম্পিউটার বেজে যখন পরীক্ষা দিচ্ছেন আপনি এখানে ডাবল ক্লিক করে হাইলাইট করে ফেলতে পারবেন। হুম, ডাবল ক্লিক করে হাইলাইট করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে আমাদের নেক্সট আরেকটা ক্লাসের যে কোনো একটা, আমাদের তো সামনে নেক্সট ক্লাসটা হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, তারপর আমাদের ট্রু ফলস নট গিভেন এর ক্লাস হবে। যে কোনো একটা ক্লাস আমি কম্পিউটার বেজের প্যাসেজ দিয়ে দেখিয়ে দেবো, তো ওখানে আপনারা ভালো মতো একটা আইডিয়া পেয়ে যাবেন। আর এইখানে আমাদের পরের প্রশ্নটা হচ্ছে ট্রেঞ্চ। তাহলে দেখুন একটা সিরিয়াল মেনটেন করছে, তাই না? এটার পরে এটা, তারপরে এটা, এটাকে আমি বলছি সিরিয়াল মেনটেন করা। এন্ড সিরিয়াল মেনটেন করার ফজিলতটা কি আসলে? ফজিলতটা হচ্ছে এটা হইতেই পারতো যে প্রিস্টের অ্যান্সারটা আপনি ফাইনাল এক্সামের সময় খুঁজে পাচ্ছেন না, রাইট? আপনি সিটি পেয়েছেন কিন্তু প্রিস্ট আর খুঁজে পাচ্ছেন না, বেশি সময় নষ্ট করবেন না। আপনি আসলে কিছুক্ষণ ট্রাই করলেন, 23-এর অ্যান্সার খুঁজে পাননি, ওকে ফাইন, 24 খোঁজে চলে যান, ওটার অ্যান্সার ধরেন পেয়ে গেছেন। Now, যদি আপনি ট্রেঞ্চ পেয়ে যান, মানে আমাদের এই প্রশ্নটা, যদি আপনি ধরুন 24-এর অ্যান্সার পেয়ে গেছেন, হ্যাঁ, আপনি ধরুন 23-এর অ্যান্সার পেয়ে গেছেন, আর আপনি 21-এর অ্যান্সার পেয়ে গেছেন, আপনি 23-এর অ্যান্সার পেয়ে গেছেন, 21-এর অ্যান্সার পেয়ে গেছেন। যেহেতু আপনি জানেন যে অ্যান্সার গুলো সিরিয়াল মেনটেন করে আসে, আপনি তখন নিশ্চিত জানবেন 24-এর অ্যান্সার আছে, 22-এর অ্যান্সার আছে 21 আর 23-এর মাঝখানে কোথাও। এটা আপনাকে অনেকখানি পড়ার হাত থেকে রক্ষা করবে। আপনাকে কিন্তু এর আগেও পড়তে হবে না, এর পরেও পড়তে হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? তো এই জন্য আমরা কি করব, কোন একটা কোশ্চেন অ্যান্সার যদি আমরা নাও পাই গ্যাপ ফিলিং এ, ওটার পেছনে বেশি সময় নষ্ট করবেন না, পরেরটা সলভ করতে চলে যান। পরেরটা পেয়ে গেলে দুটার মাঝখানে অবশ্যই কোনটা আছে, 22-এর অ্যান্সার আছে, আপনি এভাবে বুঝতে পারবেন। সবাই ব্যাপারটা বুঝতে পারলেন না আশা করি, রাইট? এটাই আমি এখানে বলার চেষ্টা করেছি যে আপনারা যদি যখন অ্যান্সার গুলোকে সলভ করছেন, ওই কোশ্চেন টাইপকেই আগে সলভ করেন যেটার সাথে ল্যান্ডমার্ক আছে। হুম, তো ধরুন 21-এর সাথে ল্যান্ডমার্ক আছে, 22-এ নাই, হ্যাঁ, আবার 23-এ আছে, 24-এ নাই, আবার 25-এ আছে। তো আগে আপনি 21টা করেন এবং 22টা করেন, করার পর মাঝখানে যে জায়গাটুকু থাকবে ওখানে 23কে করেন আর কি, মাঝখানে জায়গাটুকুতে 22কে খোঁজেন। 23 করেছেন, আবার 25 করেন, মাঝখানের জায়গাটাতে 24কে খোঁজেন। এইটা হচ্ছে আপনাদেরকে অর্গানাইজ থাকতে সাহায্য করবে। আমাদের আরেকটা কোশ্চেন বাকি আছে। অ্যাজ এ রেজাল্ট, নীরব, নীরবকে আনমিউট করতে দিচ্ছি। নীরব আনমিউট করুন ভাইয়া। আমরা চলুন অ্যাজ এ রেজাল্ট থেকে পড়ি। কোথায় নীরব, কোথায়? হ্যাঁ নীরব, জি স্যার, আনমিউট করেছি। আচ্ছা হ্যাঁ, নীরব দেখতে পাচ্ছেন ভাইয়া অ্যাজ এ রেজাল্ট? জি পড়াশোনা স্যার, দেখতে পাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট, As a result, any visitors who had not been invited were cleverly prevented from entering the pyramid grounds unless they knew the dash of the real entrance. as a result, any visitor who had not been invited, নীরব, কোনো ভিজিটর যারা ইনভাইট করা হয় নাই, মানে আনইনভাইটেড ভিজিটর আর কি, ক্লেভারলি তাদেরকে প্রিভেন্ট মানে আটকে ফেলা যেত, ফ্রম এন্টারিং দ্য পিরামিড গ্রাউন্ড, পিরামিডের ভিতরে ঢোকা থেকে আটকে ফেলা যেত, আনলেস যদি না দে নিউ দ্য ড্যাশ অফ রিয়েল এন্ট্রান্স, সত্যিকারের এন্ট্রেন্সের কিছু একটা না জানলে তারা ঢুকতে পারতো না আসলে। তাহলে নীরব আমাদেরকে কি খুঁজতে হবে? সত্যিকারের এন্ট্রেন্সের কোন জিনিসটা জানা ছাড়া ভিজিটররা ঢুকতে পারতো না। এখন আমরা এটাকে খুঁজবো, কিন্তু আগের আমরা যে অ্যান্সারটা পেয়েছি তারপর থেকে আমরা লাস্ট অ্যান্সার পেয়েছি হচ্ছে এই জায়গা থেকে, Trends ট্রেঞ্চ। থেকে, trends.
এর পরে আমরা একটু স্যার পরে দেখি আনওয়ান্টেড কারো কথা আছে কিনা। হ্যাঁ, দ্য ফলস ডোর পড়ুন। The false doors and the trains were incorporated into the complex to discourage unwanted visitors. হুম, If someone wished to enter, he or she would have needed to know in advance how to find the location of the true opening in the wall. হুম। তারপর তারপর, The তারপর Joker অন্য was অন্য so কথাতে চলে proud যাচ্ছে। হ্যাঁ, of his. আচ্ছা, এই জায়গায় আমরা থেমে যাব আর Okay. কি। হ্যাঁ নীরব, আমরা থেমে গেলাম কেন? কারণ এটা আপনি যেটা বললেন আর কি, যেটা আসলে স্যার অন্য Unwanted. কথা বলছে। সো আমাদের আসলে অ্যান্সার এইটুকুর মধ্যে আছে, এবং নীরব আপনি হয়তো অনুমান করতে পারছেন এটার অ্যান্সারটা কি হতে পারে। আমরা একটু সবার জন্য তারপরেও দেখিয়ে দিই, আমরা একটু ম্যাচ করে দেখাই। হ্যাঁ, ওকে। As a result, any visitor who had not been invited were cleverly prevented from entering the pyramid ground unless they knew the dash of the real entrance. নীরব, আপনার মতে একটা ওয়ার্ড কোনটা বসতে পারে So এটা এর ক্ষেত্রে 24-এর জন্য? find the location opening was so proud of his accomplishments he broke tradition of happy. এখানে অ্যান্সার নাই আমাদের, আপনার আগের জি স্যার, অংশটুকুতে অ্যান্সার উপরে। আছে। হুম, হুম। হ্যাঁ, ওটা একটু নিচে নিয়ে আসেন। The discuss if someone. দেখা যাচ্ছে না? দেখতে সমস্যা হচ্ছে? স্যার ওই তো অ্যাডভান্স যেটা আছে। অ্যাডভান্স, ওকে, হতে পারে। আমরা এখন একটু সবার জন্য চ্যাট বক্সটা ওপেন করে দেই। বাকিদের কি মনে হচ্ছে এখানে 24-এর অ্যান্সার কি হতে পারে? চ্যাট বক্সটা ওপেন আছে। লোকেশন। অ্যান্সার হচ্ছে লোকেশন। হ্যাঁ, লোকেশন অফ দ্য রিয়েল এন্ট্রান্স। এই যে বলেছে না, হাউ টু ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য ট্রু ওপেনিং, বলেছে না, ট্রুটা হচ্ছে রিয়েল এর সিনোনিম। নীরব, ঠিক আছে? ট্রু শব্দটা কিসের সিনোনিম হলো? রিয়েল এর সিনোনিম হলো। এই যে ট্রু, ট্রু ওপেনিং হচ্ছে আমাদের এই রিয়েল এন্ট্রান্স এর সিনোনিম। তাহলে ট্রু ওপেনিং এর লোকেশন, তাই এখানে আমাদের 24-এর অ্যান্সারও বসবে হচ্ছে লোকেশন। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর 23-এ আমরা দিয়েছিলাম এর লং ট্রেঞ্চ। আর আমরা মনে রাখলাম ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভস এগুলোকে হচ্ছে কি বসবে, এগুলো হচ্ছে প্যারাফ্রেজ হবে। আর নাউন এগুলো হচ্ছে দেয়ার ইজ এ চান্স দে উইল নট বি প্যারাফ্রেজ, এগুলো সরাসরি থাকবে। জাকির যে কথাটা বলেছে সেটাও ঠিক আছে, যে দা যেহেতু আছে আর্টিকেল, তারপরে কিন্তু নাউন বসে, এবং এখানেও সেটা কিন্তু ঠিক। গ্রামারটাকে চেক করলে কিন্তু আমাদের জন্য ব্যাপারটা সত্যি সহজ হয়। অ্যাডজেক্টিভ দেওয়া আছে লং, তারপর একটা নাউন বসবে। অকুপাইড বাই প্রিস্ট, এখানে অবশ্য প্লুরালটা আগে থেকে অনুমান করা যাচ্ছিল না, বাট মোরলেস আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের কোন একটা ব্যক্তির কথাই বসবে, যে অকুপাই কারা করেছিল আসলে। সো এইটা গেল আমাদের হচ্ছে প্রথম অংশটুকু। তো এরই সাথে সাথে আমরা হচ্ছে গ্যাপ ফিলিং এর বেসিক আইডিয়াটা দেখলাম। ওকে, আজকের ক্লাসে আমরা আর বেশি দূর আগাবো না, আমরা একটা অংশ যেহেতু কভার করেছি। আমাদের নেক্সট আরেকটা ক্লাস আছে গ্যাপ ফিলিং এর উপরে, নেক্সট ক্লাসে, সো ওটাতেও আমরা করব। তো আজকের ক্লাসটার ব্যাপারে আমরা একটু ওভারঅল দেখি, গ্যাপ ফিলিংটা আমাদের কাছে খুব বেশি কঠিন বলে মনে হচ্ছে কিনা, বা এটা আমরা পারবো কিনা। কারণ এটা আমাদের বেশ কিছু হোমওয়ার্ক দেওয়া হবে। হুম, আমরা বেশ কিছু গ্যাপ ফিলিং কে উইদাউট ক্লুজ যে গ্যাপ ফিলিং গুলো আছে একটু ট্রাই করে দেখবো। তো যখন আমরা এগুলোকে সলভ করতে যাচ্ছি, আজকে তো আমরা রিডিংটা শুরু করলাম, আমরা সবসময় হচ্ছে হেডলাইন পড়ে প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে তারপর প্রশ্নে যাব। তো আপনি যখন প্রশ্নে যাচ্ছেন, গ্যাপ ফিলিং এর ইনস্ট্রাকশনটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন। ইনস্ট্রাকশনটায় এই ধরনের কথাবার্তা লেখা থাকবে, যে কমপ্লিট দ্য নোটস বিলো বা চুজ ওয়ান ওয়ার্ড অনলি, এই টাইপের কথা। আপনারা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন লিসনিং এও করেছিলেন, আমি রিডান্ডেন্সিটা একটু কমালাম আর কি, যে ওইখানেও কিন্তু আপনারা এরকম বলা থাকতো ইনস্ট্রাকশনটা। গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নের অ্যান্সার গুলো সিরিয়াল মেনটেন করবে। দ্য অ্যান্সার লোকেশন উইল ফলো সিকোয়েন্স। তো যেহেতু সিরিয়াল মেনটেন করছে, তো যাদের সাথে আহ ওরে বলা পাইন, আজকে প্রথম ক্লাস হাসান কোথায় ছিল? চ্যাট বক্স অফ করি।
আজকে প্রথম ক্লাস রিডিং এর। ওকে, তো যেটা বলছিলাম, তো গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে অ্যান্সার লোকেশন গুলো আমাদের সিরিয়াল মেনটেন করবে, এবং আমরা কোশ্চেন গুলো সাধারণত ল্যান্ডমার্ক থাকবে। সো স্পেসিফিকলি যে কোশ্চেন গুলো ল্যান্ডমার্ক আছে সেগুলোকে আপনারা আগে সলভ করার চেষ্টা করবেন। ওকে, এটাই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া। আর গ্যাপের ক্ষেত্রে আমরা এর আগে লিসনিং এর গ্যাপে যে বেসিক আইডিয়া গুলো পড়েছি, যে গ্যাপের দিকে তাকিয়ে আমরা একটু অনুমানের চেষ্টা করব যে এখানে কি ধরনের শব্দ বসবে। এটা আমাদের আসলে এই টেকনিকটা সবসময় আমাদের কাজে লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে তারপরে একটা নাউন বসবে। অকুপাইড বাই কোন একটা ব্যক্তি বা কোন একটা প্রতিষ্ঠান, কেউ আসলে অকুপাই করে, এটা একটা ম্যাটেরিয়াল নাউন বসবে আর কি, যেটাকে বলা যায় যে কে অকুপাই করতেছে। লং একটা অ্যাডজেক্টিভ, তার আগে পরে অবশ্যই একটা নাউন বসবে। দা আছে, তারপরে লোকেশন বা কি ধরনের শব্দ বসবে, এটা আমরা যদি খেয়াল করি আমরা ধরতে পারবো আসলে। তো গ্যাপ ফিলিং মোটামুটি আমাদের খুব বেশি কঠিন টাইপের প্রশ্ন না, বাট এটা হচ্ছে গ্রামারের একটা ছোট্ট টেস্ট। আপনি যদি গ্রামারের ব্যাপারটা খেয়াল রাখতে পারেন যে কি ধরনের শব্দ বসবে এখানে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, তাহলে আপনার জন্য সহজ হবে অ্যান্সারটা ধরা। আজকের ক্লাসের পরে আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, এবং আমি আপনাদের বেসিক রিডিং এর জন্য একটা রিডিং ম্যাটেরিয়াল দিব। এই দুটো জিনিস আমি দেখিয়ে, আর আমি 3-4 মিনিট আপনাদের সময় নেব, তারপর আমরা সেশনটা শেষ করতে যাচ্ছি। আজকের হোমওয়ার্ক হচ্ছে এইগুলো। এখান থেকে 17, 16, 15, আহ কালকে দিনের মধ্যে আপনারা হয়তো সবগুলো করতে পারবেন না, যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো। বাট আপনারা সবগুলো বই থেকেই 15 থেকে 17 পর্যন্ত সবগুলো বই থেকেই কিছু কিছু গ্যাপ ফিলিং আপনারা ট্রাই করে রাখবেন, যে পেজ নাম্বার গুলো আমি এখানে দিয়েছি। জেনারেল ট্রেনিংরা আপনারা জিটি বই থেকেও কিছু গ্যাপ ফিলিং এই পদ্ধতিতে সলভ করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনারা দেখবেন যে ওইখানেও আপনাদের অ্যান্সার গুলো সিরিয়াল মেনটেন করে আসতেছে, এই জেনারেল ট্রেনিং এর ছোট প্যাসেজেও। এবং আপনারা দেখার চেষ্টা করবেন যে এই গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন আপনারা কতটা ভালোভাবে পারছেন বা পারছেন না। সো এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, এবং আমি আপনাদেরকে রিডিং এর একটা টাস্ক দিব। রিডিং এর টাস্কটা আমি এখন আপনাদেরকে একটু দিচ্ছি। একটা সেকেন্ড। রিডিং এর টাস্ক হিসেবে আমি আপনাদেরকে একটা আজকে আপনাদের ফেসবুক গ্রুপে একটা পিডিএফ ফাইল আপলোড হবে। আর আপনারা যারা গ্রুপে জয়েন করতে পেরেছেন, আপনাদের সাথে একটা ফোল্ডার শেয়ার করা হয়েছে। ওই ফোল্ডারেও হচ্ছে এই সবগুলো নোটসই আসলে দেয়া আছে। সো আপনাদের আজকে যে টার্গেটটা সেটা হচ্ছে এখানে কিছু মিনি আর্টিকেলস আছে, এই আর্টিকেলস গুলো পড়া শুরু করা। এটা আপনারা হচ্ছে বেসিক রিডিং ইমপ্রুভমেন্টের জন্য পড়বেন। বেসিক রিডিং বলতে আমি বোঝাচ্ছি শুধু কেমব্রিজের বইগুলো পড়াটা আমাদের জন্য মানে এনাফ না। তার মানে এই না যে আমি আইএলটিএস এর অন্য কোনো বই পড়তে বলছি না, আইএলটিএস এর জন্য আপনার কেমব্রিজ বইগুলো এনাফ, কিন্তু রিডিং বেসিক মানে বেসিক রিডিংটা ইমপ্রুভমেন্টের জন্য আপনাদের আরো কিছু পড়ার প্রয়োজন আছে, এবং আপনাদের আরো কিছু আউট নলেজেরও প্রয়োজন আছে। যে সমস্ত টপিকের উপরে সাধারণত আইএলটিএস এর বিভিন্ন প্যাসেজ আসে, আমি সেরকম 14টা টপিককে আলাদা করেছি, এবং প্রতিটা টপিকের উপরে ছোট ছোট আর্টিকেলে আমি এদের বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা এই প্যাসেজটা, এই আর্টিকেলস গুলো এখন থেকে পড়া শুরু করে দেন। প্রতিটা আর্টিকেলের সাথে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই আর্টিকেলস গুলো আপনারা পড়ুন, এবং গ্রুপে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন যে আজকের আর্টিকেলটা কি নিয়ে পড়েছি এবং সেটা আমি বুঝতে পেরেছি কিনা। তো এখানে যে টপিক গুলো আছে এগুলো খুবই বর্তমান সময়ে বিভিন্ন যে টপিক গুলো আছে সেগুলোর উপরে বেস করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্যাপিটালিজম, ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে সাইবার সিকিউরিটি, ডেমোক্রেসি, ফ্যাসিজম, ফেমিনিজম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ইমিগ্রেশন পর্যন্ত। এটা পড়লে আপনাদের জেনারেল নলেজ যেটা আর কি পৃথিবী সম্পর্কে, সেটা আর একটু ডেভেলপ হবে বলে আমার বিশ্বাস। বা আপনাদের যাদের এগুলো সম্পর্কে আইডিয়া আছে তারা এই রিলেটেড কিছু ভোকাবুলারিকেও আপনারা পেয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। এর পাশাপাশি আজকে আপনাদের আরো আমি কিছু রিডিং এর উপলক্ষে নোটস দেব। তার মধ্যে একটা হচ্ছে রিডিং এর জন্য ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারিজ। আমি আপনাদের আলাদা করে ভোকাবুলারি পড়তে মানা করেছি, বাট রিডিং এর জন্য একটা সেট অফ কিছু ভোকাবুলারিজ আমরা যদি প্র্যাকটিস করে রাখি বা আমাদের যদি সাথে থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়।
তো আমি এই নোটসটা রিডিং এর জন্য মিনি আর্টিকেল সিরিজ এবং ভোকাবুলারি নোটটা আজকে ফেসবুকে আপলোড করে দেবো। নেক্সট ক্লাসের পরে আমি আপনাদের আরো কিছু রিডিং এর উপরে নোটস আপলোড করব, যেগুলো আপনাদের রিডিং এর ওভারঅল প্র্যাকটিস গুলোতে বা বিভিন্ন কোশ্চেন টাইপের জন্য হেল্পফুল হবে। আমি আশা করব আপনারা আজকে থেকেই আপনাদের পড়াটা জোরে সোরে শুরু করে দেবেন, সিরিয়াসনেসের সাথে। রিডিং এর এই অংশগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, এই অংশে আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ এবং পরিশ্রমের প্রয়োজন পড়বে। সো আপনারা যারা কালকের মধ্যে সবগুলো এই কোশ্চেন টাইপস গুলোকে টাচ করে ফেলতে পারবেন, তারা হচ্ছে সবচেয়ে পরিশ্রমী, এবং দিন শেষে তারা হচ্ছে অন্যদের থেকে এগিয়ে যেতে থাকবেন আসলে, এবং আপনাদের যে টার্গেট স্কোরটা সেটা অ্যাচিভমেন্টও আপনারা এগিয়ে যাবেন। পরিশ্রম আমরা করতে চেয়েছিলাম, আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে পরিশ্রম করতে হবে। দিস ইজ দ্য ফেস অফ দ্য লেবার। এখান থেকে কিন্তু আজকে থেকে আমাদের পরিশ্রমটা শুরু হয়ে গেল। আপনাদের হোমওয়ার্কটা দেওয়া হয়েছে এবং আপনাদেরকে আমি দিয়ে দিলাম, এই নোটটা কিছুক্ষণ মধ্যে দিয়ে দিচ্ছি। যারা গ্রুপে জয়েন করতে পেরেছেন, গুগল চ্যাটের গ্রুপে জয়েন করতে পেরেছেন, তারা এইটার এক্সেস পেয়ে গেছেন। আপনারা সরাসরি একটা ফোল্ডারের এক্সেস পেয়েছেন, যে ফোল্ডারে এই নোটস সবগুলো নোটে অর্গানাইজ করে দেওয়া আছে। যারা ওই ফোল্ডার বা ওই গ্রুপে এখনো এক্সেস পাননি, আমরা কালকের দিনটা একটু সময় নিই তাদেরকে এক্সেস দেওয়ার জন্য। আপনারা সবাই একটু ট্রাই করুন গুগল চ্যাটের উপরে কিভাবে আপনারা জয়েন করবেন, এটার উপর আমার একটা ভিডিও দেওয়া আছে। ভিডিওটাকে দেখে একটু মনোযোগ দেন, একটু পরিশ্রম করুন, দেখুন একটু ট্রাই করে কোনো ভুল আপনার হচ্ছে কিনা ট্রাই করুন। একবার ট্রাই করে বসে যাবেন না, হাল ছেড়ে দিবেন না। এফোর্ট, হ্যাঁ, প্রোভাইড এফোর্ট, বি স্মার্ট, আরেকটু স্মার্টলি চিন্তা করার চেষ্টা করুন যে কোনো ভুল হচ্ছে কিনা। তারপরে যদি না হয় তাহলে আমরা সেটার কোনো সলিউশন অবশ্যই আমরা বের করতে পারবো। দরকার হলে আমি আপনাদের ফোন নাম্বারটা আপনাদের গ্রুপের সবার সাথে শেয়ার করে দেবো, যেন তারা হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো করবে সেগুলোতে যেন আপনাদেরকে অ্যাড করে দেয়। ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই আমরা শেষ করছি। আপনাদের বাদ বাকি কোয়ারিজ গুলো আপনারা ফেসবুক গ্রুপে আমরা আলোচনা করা শুরু করি। ঠিক আছে? আজকে তাহলে আমরা এই জায়গায় শেষ করছি। চলুন, সি ইউ এভরিওয়ান, দেখা হবে সবার সাথে।